আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমাদের ফেজ 4-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রথম পত্রের একটা চ্যাপ্টার পড়বো। প্রথম পত্রের এটা কোন অধ্যায়? তৃতীয় অধ্যায় না? পর্যায়বৃত্তিক ভৌম জি ভাইয়া। ও রাসায়নিক বন্ধন, রাইট? সো এই এই অধ্যায়, হ্যাঁ এটা বলো। সিজে পড়ার কথা ছিল না? মানে চরিত্র তড়িৎ নিয়ে- না, এটা পড়ার কথা ছিল। মানে আমি অনেক সিদ্ধান্ত নিলাম যে না, এটাই পড়াই আর কি, এটাই ভালো হবে তোমাদের জন্য আগে শুরু করলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা এমন ভাবে পড়বা যেন তোমাদের ফেজ 5 অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি পড়া পর্যন্ত এটার যে কনসেপ্ট গুলো এগুলো যেন মাথায় একদম ফ্রেশ থাকে। যদি না থাকে বড় বিপদ হয়ে যাবে। সো খুব মনোযোগ লাগবে আর কি। ওকে, চলেন পড়াশোনা করি। আজকে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে, পর্যায় সারণী প্লটিং কেমনে করে। প্লটিং মানে আঁকতে হবে, কিভাবে আমরা আঁকবো। আর তারপরে কি দেখতে হবে দেখো তো। আমি একটু ফোনটাকে করে নেই। এই অ্যান্ড্রয়েডে নতুন আপডেট আসার পরে কি কি জানি কেমন জানি দেখা যায়, মানে বুঝি না কোথা থেকে কি করব কি জানি। আচ্ছা ওকে। আচ্ছা, তারপরে তোমার দেখতে হবে হচ্ছে পর্যায় সারণীর ব্লক বিভাজন, যেটাকে আমরা এসপিডিএফ ব্লক বলি। প্রতিনিধিত্বকারী মৌল, বিভিন্ন পর্যায়ের গ্রুপের নাম দেখতে হবে আর কি। মানে মোট কথা আজকে দেখাই দিতে হবে যে মুখস্থ জিনিসগুলা কি কি। তোমরা যদি মুখস্থ করে রাখো তাহলে আগামী ক্লাস থেকে হচ্ছে তুফান হবে আর কি। ওকে, সো পর্যায় সারণী জিনিসটা কি? এটা হচ্ছে ভাই মহাবিশ্বের সুর। সুরের মধ্যে যেমন একটা ছন্দ থাকে যে ও এখন লো টোনে আছে, আরো কিছু দূর লো টোনে হয়তো বা যাবে, তারপর আবার হাই টোনে যাবে, মানে একটা সিকোয়েন্স আছে, কোনো কিছু এলোমেলো না আর কি। সুরেলা ব্যাপার আমরা বলি না, তো একইভাবে পর্যায় সারণী জিনিসটা অর্কেস্ট্রা। হচ্ছে অর্কেস্ট্রা, রাইট? সো পৃথিবী যা কিছু দিয়ে তৈরি, সেই প্রত্যেকটা উপাদানগুলোকে মানুষ যখন এক এক করে আবিষ্কার করছে, যেমন ধর তোরা একটু আমাকে বলতো প্রথম যে মৌলটা আবিষ্কার হয়েছে, যে এটা একটা মৌলিক পদার্থ, এইটা একটা মৌল, এই জিনিসটা কে, মানে ওই মৌলটার নাম কি জানো? গোল্ড। কে? গোল্ড। না, মানে কপার। প্রথম, না, প্রথম যে মৌলটাকে এক্সট্রাক্ট করা গেছে, আলাদা করা গেছে, আচ্ছা, সেই জিনিসটার নাম হচ্ছে ফসফরাস। আয়রন। ফসফরাস। তো ফসফরাস বের করা হয়েছিল কোত্থেকে? প্রস্রাবের ভিতর থেকে। কি অদ্ভুত রসায়ন! তো মানে আসলে হয়েছে কি, ধর তোরা যে গোল্ডের কথা বলতেছিস, কপারের কথা বলতেছিস, লোহার কথা বলতেছিস, এই জিনিসগুলো যে মৌল এটা মানুষ আগে থেকে জানতো, কিন্তু এক্সট্রাকশন প্রসেস আসলে ওইভাবে করে মানে আলাদা করে নাই, মানে ওটা প্রকৃতিগতভাবে পাইতো আর কি মানুষ। কিন্তু ঘটনা হচ্ছে যে ফসফরাস হচ্ছে প্রথম মৌল যেটাকে মানুষ আলাদা করে এক্সট্রাক্ট করছে আর কি, এবং যে করছিল সে সম্ভবত জার্মান একজন লোক ছিল, আমার এই মুহূর্তে খেয়াল নাই। এবং তিনি হচ্ছে একজন কি বলে ওটাকে, মানে আহ ওটার কি বলতো, দেউলিয়া একজন ব্যবসায়ী ছিল। মানে তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছিল, মানে সে চরম হতাশার সময় কি কি জানি করছিল, দেখিস উইকিপিডিয়া আছে অনেক মজার গল্প আর কি। সো মহাবিশ্বের সুর কেন বলতেছি, কারণ হচ্ছে দুনিয়া যা কিছু দিয়ে তৈরি, এই সবগুলো পদার্থকে আমরা একটু গুছায় রাখার চেষ্টা করছি। যে যেমন ধরো তুমি কথার কথা ম্যাগনেসিয়াম দিয়ে কোনো একটা কি বলে বস্তু বানাইলা, এই যে আমাদের পর্যায় সারণ টিং 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 চলে আসছে। ম্যাগনেসিয়াম দিয়ে কোনো একটা মৌল কাজে লাগাইলা, ধরো তুমি সাইকেলের প্যাডেল বানাইছো, কিন্তু তোমার ম্যাগনেসিয়ামের চেয়ে আরেকটু শক্ত লাগবে, তো শক্তি কোন দিকে যে গেলে বেশি হয়? মৌলগুলো তো এলোমেলো ছিল, সো আমরা জাস্ট গুছায় রাখছি যে কোন মৌলের চেয়ে ডানে বা বামে উপরে বা নিচে গেলে আমরা আরেকটু ডিফারেন্ট ক্যারেক্টার পাবো। সো দ্যাটস হোয়াট উই কল পিরিয়ডিক টেবল, দ্যাটস এ টেবল। আর পিরিয়ডিক্যালি ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়, এই জন্য নাম দিচ্ছি পিরিয়ডিক টেবল। বাংলায় বলি আমরা পর্যায় সারণী, তোমরা জানো অলরেডি এই জিনিসগুলা। সো চলো পর্যায় সারণী আমরা একটু আঁকা শিখবো, যে জিনিসটা আসলে কেমন। সবাই একটু খাতা কলম নেন, আমার সাথে সাথে একটু এঁকে ফেলেন। আগে তো আঁকছেন মনে হয় অনেকে। সো পর্যায় সারণীর প্রথম যে খাড়া গ্রুপটা থাকে, জানো তোমরা এগুলাকে বলে গ্রুপ। এই যে খাড়া গ্রুপটা, এটা সবচেয়ে উঁচা থাকে। পাশের যে গ্রুপটা সে হচ্ছে এক ঘর খাটো, সো ধরে নিলাম মোটামুটি এরকম খাটো। এই যে পরের যে গ্রুপটা সেটা জানি কয় ঘর খাটো? 2 ঘর। 2 ঘর। তাহলে এখানে একটা দাগ দিব, পরের দাগটা দিয়ে বের করে নিয়ে যাব, যে অনেক দূর চলে যাবে। চলে গেল চলে গেল, কিছু দূর গেল, যাওয়ার পরে আবার কি হবে? নিচে নামবে না, উপরে 2 উঠবে। ঘর উপরে উঠবে। এখানে 2 ঘর নাম ছিল, এখানে আবার 2 ঘর উপরে উঠলো। উঠার পরে আবার কি করবে? আরো খানিকটা সামনের দিকে যাবে, যাওয়ার পরে আবার 1 ঘর উপরে উঠবে। দ্যাটস ইট, এটাই। তারপরে নিচের এই দাগটা দিয়ে এদেরকে বাউন্ডারি সেট করে দিব, যে দ্যাটস ইট। এটা আঁকতে যেয়ে যদি একটু বেঁকা তেকাও হয় তাতে কিছু আসে যায় না, কোনো সমস্যা নেই। আমার জাস্ট জানা দরকার কে কোথায় অবস্থিত, জিনিসটা কয় ইঞ্চি করে আঁকতে হবে, ডট ডট ফোটা ফোটা এইসবের কিছু দরকার নেই, খালি হাতে এঁকে ফেলো। আচ্ছা, এবার আমরা এটাকে একটু দাগ আগায় দিলাম, এটার দাগটাকে বাড়াই দিলাম, এখানে দিলাম, এই গ্রুপটা সেট করে দিলাম, শেষ।
এটা হচ্ছে পর্যায় সারণীর মেইন ফ্রেমটা হয়ে গেল। এখন আমাদের মৌল বসাইতে হবে। তার আগে আমাকে একটু বলো, ডান পাশে এখানে আমরা আনুভূমিক কয়টা দাগ টানবো, একটা নাকি দুইটা বলেন তো? একটা না দুইটা? এখানে আমাদের পর্যায় হবে দুইটা, দুইটা পর্যায়ের জন্য একটা দাগ টানলেই হয়ে যাবে। ওকে, এবার আমরা মৌল বসাই চলেন। মৌল 1 থেকে 30 মুখস্থ থাকতে হবে। যাদের এখনো নাই, ভাই আমি জানি না আর কিসের কসম করলে, আর কিসের লোভ দেখাইলে তোমরা এটা পড়বা। 1 থেকে 30 পর্যন্ত মৌল পারাই লাগবে, পারাই লাগবে মাস্ট। আর যারা আছো, অনেকে হয়তো মেডিকেল অ্যাসপারেন্ট আছো, তারা ওই 118টা মুখস্থ করে বসে আছো, কোনো কাজে লাগবে না আলটিমেটলি। লাগলে লাগতে পারে জানি না, বেসিক্যালি 30টা মৌল পারাই লাগবে মাস্ট। তো আমরা মৌল বসাই চলেন। এখানে বসাবো হাইড্রোজেন, সবাই জানো। হিলিয়াম চলে যাবে একেবারে ডান পাশে, এইখানে হিলিয়াম। তারপরে লিথিয়াম, বেরিলিয়াম। এবার কি করব, একটা করে মৌল লাগবে, একটা করে দাগ দিব। বোরনের পরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। এই যে দেখো, ফ্লোরিনের জন্য অনেক মোটা একটা ঘর আছে, তাতে আমার কিছু আসে যায় না। আই জাস্ট নিড টু নো যে অক্সিজেনের ডানে ফ্লোরিন, ফ্লোরিনের ডানে নিয়ন, এরকম আর কি। আচ্ছা, তাহলে এরপরে কি বসবে? নিয়ন। নিয়নে শেষ 10। তারপরে আবার 11তে চলে যাবে বাম পাশে। এখানে হচ্ছে তোমার সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, লাস্টে হচ্ছে আর্গন। আর্গনের পরে কে বলেন তো? পটাশিয়াম। পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। একটা করে লিখবো, একটা করে দাগ দিব। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, নিকেল, এখনই কপার, জিঙ্ক। জিঙ্ক। জিঙ্কের ঘর একটু মোটা আছে, কিচ্ছু যায় আসে না, আমার হইলেই হইছে রে বাবা। ওকে, শেষ। এবার এগুলোকে একটু মানুষ করে দেই, বেকা টাকা ঠিক করে দেই। দাঁড়াও, বোঝো না টেকনোলজি ব্যবহার করতেছি। আমি হইলাম গিয়ে সেকেলে মানুষ, আমার কথা ছিল ব্ল্যাক বোর্ডে পড়াবো, তোদের জন্য আর পারি নে। স্মার্ট বোর্ড না হলে ভাই অনলাইনে পোলাপাইন পড়ে না, অনলাইনে একটু বাপচক্কর দেখাইতে হয়, এটা একটা সমস্যা। একদিন ক্লাস নেন ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে একদিন। আচ্ছা, নিবনে দেখি ইনশাল্লাহ। ওকে, সো এই হইলো আমাদের। তারপর এবার কি করব আমরা, এবার এই পর্যায়টাকে একটু সোজা করে দেই, বেঁকা হয়ে গেছে। ওকে, শেষ। এবার বলেন কোন গ্রুপ আপনাদের কাছে সবচেয়ে সহজ লাগে, কোন গ্রুপের মৌল? প্রথম গ্রুপ। প্রথম গ্রুপ ইমনের কাছে সহজ লাগে, কারণ ফিজিক। আর কেউ? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস, আমার কাছে ওটা সহজ লাগে, তাহলে ওটা বলি। এখানে কি বলবো বলো? আমার হিলিয়াম, এখানে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন, রেডন, অগানেসন। ওকে, হয়ে গেল। এবার আমি যে কাজটা করব, এই পর্যায়গুলো মানুষ বানাই দিব। হয়ে গেল, পুরোটাই হয়ে গেছে। যে নিচে কদ্দূর যাবে, ডানে কদ্দূর যাবে, পুরাটা সেট। আচ্ছা, তারপরে বলেন আর কোন গ্রুপ সহজ লাগে? তারপরে আমার কাছে হ্যালোজেন সহজ লাগে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসাইন। একটা কথা শুনবি, একটা কষ্টের কথা শুনবি। হ্যাঁ বলেন। যারা আমার কাছে ধর 2 বছর পড়ে, 2 বছর তো আর পড়া হয় না, 1.5 বছরের ধারে কাছে আর কি, 1.5 বছরেরও কম, এতগুলো এক্সাম্পল আমি দেখাই জীবনে, আমি যা করি, তুই আমার যে অঙ্ক দিবি, যে প্রবলেম দিবি, বা আমি তোকে দেখাবো, আমি সব সময় শুরু করি আগে কোনটা দিয়ে বলেন তো? সহজ নাকি কঠিন? সহজ। এইটাই যে কোনো ওস্তাদের নিয়ম, সহজ। আগে সহজে তুমি আলোচনা করে, সহজ জিনিসের আলোচনা করে তুমি আগে তার ফিলসফিটা বুঝে ফেলো, নিয়মটা বুঝে ফেলো। আগে একটা ক্ষুদ্র অংশ ধরো যে এই অংশে এই ঘটনাটা ঘটতেছে, পরে এটাকে ইন্টিগ্রেট করতে পারবা, হ্যাঁ, একটা সার্টেন লিমিটের মধ্যে। কিন্তু তোরা কেন জানি তাও পরীক্ষা দিতে যায় দেখা যায় সব সময় আগে কঠিন জিনিস নিয়ে সময় নষ্ট করিস, কি বিপদ। আমি যে এখনো লেখার সময় আমার কাছে যেটা সহজ লাগে আমি ওইটা লিখবো। কোনো স্টুডেন্ট যদি ধর কোনোদিন ক্লাসে যদি সবাইও বলে যে আমার কাছে 1 নাম্বার গ্রুপ সহজ লাগে, আমি তাও লিখবো না, কারণ এটা আমার খাতা, এটা আমার খাতা, তোর খাতা ওইটা তুই তোর যা মন চায় কর। আমার খাতা আমি সহজ দিয়ে শুরু করব। যত আমি সহজ জিনিস করতে থাকবো, আমার যে কাজটা করার কথা সে অ্যাসাইনমেন্ট আমার পূরণ হইতে থাকবে, আমার কনফিডেন্স বাড়বে যে আমার তো যা করার কথা অনেক দূর হয়ে গেছে। আচ্ছা, তারপরে চলেন এবার প্রথম গ্রুপে যাই। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে যেন কে?
রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রন্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই গ্রুপ 2 কে কে পারেন? কার কার মুখস্থ আছে বলো আমরা আছে বলো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হয়েছে। এইগুলোর জন্য যে কবিতা টবিতা শিখতে যায় না। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বাটিতে কি হয়, বিয়ে না বি না বি কি হয় তা জানি না। এইসব নাটক করতে গেলে সময় নষ্ট হবে, দরকার নাই। মুখে 2-4 বার বললে, হাতে কয়েকবার লিখলে এগুলো হয়ে যায়। ওকে, তারপরে আর কোন গ্রুপটা দরকার আমাদের? এই গ্রুপটা বিশেষভাবে জরুরি। কপারের নিচে কে যেন আছে? সিলভার, তার নিচে হচ্ছে গোল্ড। কপার, সিলভার, গোল্ড, এর নিচে কে? রন্টজেনিয়াম। রন্টজেনিয়াম। হ্যাঁ, প্রতীক কি? আর টি। আর টি নাকি আর জি, কোনটা? আরজি বলতে তো তেমন কিছু নাই। আর জি আচ্ছা হবে। আচ্ছা, কিছু লিখলাম না, দাঁড়াও। এবার আসো, বোরন অ্যালুমিনিয়ামের নিচে কি হবে? কে পারবেন? বোরন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ইন্ডিয়াম কি আই নাকি? আইএন। থ্যালিয়াম কি টিএইচ না? টিআই, টিআই, টিআই Sorry, তাহলে sorry, টাইটেনিয়াম TL কোনটা? এল টিএল। এই জিনিসটা ভুল করা যাবে না, এটা প্রায় ভুল করে। ইনফ্যাক্ট আমি নিজেও একবার ভুল করছিলাম একটা অনলাইনের ক্লাসে, একেবারে তখন করোনার লকডাউন পুরো দমে চলতেছে। আমি ব্ল্যাকবোর্ডের উপরে ক্লাস নিচ্ছিলাম, ওই ক্লাসে আমি টিএইচ লিখে ফেলাইছি, বলতেও মনে নাই যে ওটা তো মানে ইয়ার কি করে লিখছি, পরে আর মোছা হয় না। থোরিয়াম। আচ্ছা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তারপরে তারপর আমি নিজে কার্বন, সিলিকন। কার্বন সিলিকনের পরে কে? জার্মেনিয়াম, টিন, তারপর হচ্ছে লেড, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, সেলেনিয়াম। অ্যান্টিমনি, বিসমাথ। আচ্ছা, সেটার কি কেবল এটা বললা স্টিবিয়াম নাকি কি বললা জানি? স্টিবিয়াম। হ্যাঁ, মাইর খেয়ে মরি যাবা। যে কোনো মৌলকে, এই যে গত দিনই আমি পড়াইছি ক্লাস 9-এর বাচ্চাদেরকে, যে কোনো মৌলকে ডাকার নিয়ম, লেখার নিয়ম তাদের ইংরেজি নামে, তাদের ল্যাটিন নামে না। কিন্তু ল্যাটিন থেকে তার প্রতীক আসতে পারে, কিন্তু তার নাম বলা যাবে না। আবার মজা আছে, তার যৌগের ভিতরে যদি নাম বলতে চাও তখন আবার ল্যাটিন থেকে আসতে পারে। যেমন ধরো প্লাম্বাস ক্লোরাইড, প্লাম্বিক ক্লোরাইড, এরকম আর কি। কিন্তু মৌলের নাম বলতে হবে অলওয়েজ হচ্ছে ল্যাটিনে। স্টিবিয়াম এটা বলা যাবে না, বলতে হবে অ্যান্টিমনি। আচ্ছা, অক্সিজেন, সালফার, তারপরে কি হবে আমাদের? অক্সিজেন সালফারের পরে সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ওকে, এখন বন্ধুরা আমি যতদূর লিখছি এদূর লিখলে তোমাদের বহুদূর হয়ে যাবে। এই নিচের মৌলগুলো আমার মুখস্থ হইতে চায় না, চেষ্টাও করি নাই, এই জন্য আমি জানি না। তোমরা চাইলে শিখে নিও। এইটুকু পারাই লাগবে, নো ম্যাটার হোয়াট, এইটুকু পারাই লাগবে। এর বাইরে আর একটা জিনিস আছে, কি জানো? নিচে এরকম 2টা কোলবালিশ আছে না? নিচে এরকম দেখবা 2 পিস কোলবালিশ থাকে। এই কোলবালিশের প্রথম আর শেষ মৌল জানাটা খুবই জরুরি। চাইলে তুমি বাকিগুলো শিখে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই, তুমি তো সব শিখলে আমার আরো ভালো। কিন্তু মিনিমাম যতটুকু না হইলে নয় সেটা বলতেছি আর কি। প্রথম মৌলকে, শেষ মৌলকে, এটা জানতেই হবে, জানতেই হবে। ল্যান্থানাম, পটাশিয়াম। আচ্ছা, প্রথম মৌলটা হচ্ছে কি জানো? ল্যান্থানাম। আর লাস্টেরটা লিউটেশিয়াম। আচ্ছা, তারপরে একটি নাম নাকি অ্যাক্টিনিয়াম, কোনটা? অ্যাক্টিনিয়াম। এটাকে ল্যান্থানাম বলে বলে অনেকে এটাকে বলে অ্যাক্টিনাম। অ্যাক্টিনাম না, অ্যাক্টিনিয়াম। আচ্ছা, লাস্টেরটা এখানে কি হবে? লরেনশিয়াম, এলআর। ওকে, সো কিভাবে ফাইরবা জানি না, মনে রাখতে হবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই, উপর থেকে নিচে যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলি বলেন তো? গ্রুপ বলি। গ্রুপের আর একটা নাম কি জানো? গ্রুপকে অনেক সময় আবার কি বলে ডাকে? গ্রুপ বা কলাম। যদিও ডাকা ঠিক না, কলাম এক জিনিস, গ্রুপ আর এক জিনিস। আর বাম থেকে ডানে যেটা, এটাকে আমরা কি বলি? পর্যায়, বা ইংরেজিতে কি বলে জানো এটাকে? পিরিয়ড, PERIOD, পিরিয়ড। ওকে, সো এখন আর কি লাগবে আমাদের? এখন আরেকটা জিনিস লাগবে। টোটাল পর্যায় কয়টা দেখেন তো একটু গুনে। 1 2 3 4 5 6 7। তার মানে মোটামুটি বলা যায় না দুনিয়ায় যত মৌল আছে তাদের সবার সবচেয়ে বড় মৌলটাও যদি বলো, তাদের লাস্ট শেলের কত নাম্বার শেল পর্যন্ত ইলেকট্রন গেছে বলেন তো? 7 নাম্বার শেল পর্যন্ত। কারণ তোমরা জানো যতগুলা শেলে ইলেকট্রন থাকে ওইটা হচ্ছে তার পর্যায় সংখ্যা হয় আর কি। আচ্ছা, এবার আসো গ্রুপের কথাই বলি। গ্রুপে তোমরা তো নর্মালি ওই যে 1 2 3 4 করে 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 ওই পর্যন্ত কত 18 নাম্বার গ্রুপ পর্যন্ত গেছো। এখন এই সিস্টেমটা কার দেয়া ছিল বলো তো? কার আবিষ্কার? রাইট, বোর এই কাহিনী করছিল।
বলছিল যে এত কাহিনী লাগবে না, 1 থেকে 18 চলে যাবা, কিন্তু মেন্ডেলিভ আর একটা কাহিনী দেখাইছিল। সেই কাহিনীটা অনেকেই দেখছো হয়তো বা আমার কাছে, আমি আরো একবার দেখা দিচ্ছি লাস্ট টাইমের জন্য। এবং জেনে রাখো, ভর্তি পরীক্ষার সময় এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। শুধু তাই না, বোর্ডেও যথেষ্ট প্রশ্ন দেখা যায় তোমার এবি সিস্টেমে প্রশ্ন করে, কারণ এই যে বোর্ড এই ভার্সিটি কোশ্চেন থেকে টান দিয়ে নিয়ে আসে অনেক সময়। তো এই জন্য এবি সিস্টেম খুব মনোযোগ দিয়ে শেখো। বইতে কি আছে কি নাই ডাজন্ট ম্যাটার, পরীক্ষা আসতেছে রেগুলার। আচ্ছা, সেটা হচ্ছে এইখানে দেখো, এটার নাম কি বলবো আমরা? 1A। এখন কথা হচ্ছে এ কেন বলবো, কারণ হচ্ছে দ্যাটস এ বেজ লাইন। সে বেজ লাইনটা হচ্ছে এইটা, এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে বেজ লাইন। এই বেজ লাইনের উপরে যদি কোনো গ্রুপের মাথা বের হয়ে থাকে, তাকে আমরা কি বলি? এ গ্রুপ। হ্যাঁ, আর এই গ্রুপ, এই বেজ লাইনটার নিচে যারা বা এই লেভেলে যারা, তাদেরকে আমরা বলবো বি গ্রুপ। সেটা হচ্ছে 1A। আর এই 1টা লিখতে হবে কিন্তু এইভাবে না, এইটা না, লেখার নিয়ম হচ্ছে রোমান নাম্বার। রোমান টাইপের। তাহলে এটাকে আমরা কি বলবো বলেন? এটাকে বলবো 2A। 2A তাহলে এটাকে কি বলবো? এটাকে 3 বলবো নাম্বারের সিকোয়েন্স, নাম্বারের কন্টিনিউটি মেইনটেইনের জন্য। কিন্তু এখানে আবার বলা লাগবে কি? বি, কারণ এটা বি টাইপের গ্রুপ। B আচ্ছা, তাহলে তার পাশেরটাকে কি বলবো? 4B। তার পাশেরটাকে বলবো 5B। আমার লেখা হচ্ছে কিনা ঠিক মতো, আমি এটা বোঝার জন্য একটা কাজ করি, এই ভি বরাবর ভি থাকে এটা চেক করি আর কি, যে হাফ ওয়ে থ্রু আমি চেক করতে পারি যে আমার লেখা ঠিক আছে কিনা। তাহলে এখানে কি হবে বলেন তো? 6A। তাহলে এটা হবে কত? 7A। এটা হবে হচ্ছে 8A। কিন্তু 8 এর ক্ষেত্রে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে যে 3টা কলাম, এই যে এবারই তুমি ডিফারেন্সটা বুঝবা যে কলাম আর গ্রুপের ডিফারেন্স কি। বি হবে না ভাই? এগুলো আমি এ লিখলাম কেন? এই এটা কে লিখতে B বললো আমাকে? এগুলো তোরা কে জানি লিখছস, এটা হবে হচ্ছে বি। এই যে বি, এই যে বি, সরি। দেখো এবার কলাম আর গ্রুপের ডিফারেন্সটা বোঝো। এই 3টা কলামকে মিলে আমরা বলবো হচ্ছে একটা গ্রুপ। কেন বলতেছি পরে বলবো। এটাকে আমরা বলবো হচ্ছে 8 কি বলেন তো? বি। এখন এটাকে তুমি 8B না বলে, এটাকে যদি তুমি শুধুমাত্র 8 বলে ডাকো, তাতেও কারো কোনো আপত্তি নাই, কারণ 8 নামের একটা আলাদা ব্যাপার আছে, আমরা একটু পরে দেখতেছি। সো এটাকে আমরা বলবো, আপাতত জেনে নেই, এই 3টা কলামকে একসাথে একটা গ্রুপ বলবো আর কি। তারপরেরটা কি হবে তাহলে? 8B এর পরে 9B হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়ে যাবে 1B। 1B। তার পাশেরটা 1B হচ্ছে 2B। 2B তাহলে 1 2 এর পরে এটা কি হবে আবার? 3 এটা হবে আবার 3A হয়ে যাবে। 3A তাহলে পাশেরটা হবে হচ্ছে 4A। তার পাশেরটা 3A হবে হচ্ছে 5A। তারপরটা হবে হচ্ছে 6A। আমি কি ঠিক লিখতেছি? 3A 4A 5A, তার পাশেরটা হবে হচ্ছে 6A। তাহলে এটা যদি 6A হয়, তার পাশেরটা হবে হচ্ছে 7A। তার পাশেরটা হওয়া উচিত 8A, তাই না? এখন এইটাকে আমরা 8A না বলে আরো ভালো হবে যদি আমরা এটাকে কি বলি বলেন তো? 0। জিরো গ্রুপ। তাহলে দেখো পুরো জিনিসটাতে আমার কোনো 8 নাই, 8 গ্রুপ বলে কিছু নাই। দ্যাটস ওয়াই এটাকে 8B না বলে এটাকে জাস্ট 8 বললেও কোনো সমস্যা নাই। তুমি যদি 8B বলো তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে মেইন গ্রুপিংটা। এখন কথা হচ্ছে বন্ধু, হাতে একটু লিখে নিই আমরা, সেটা হচ্ছে পর্যায় সারণীতে তোমার ব্লক ডিভিশনটা কি। কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রনটা যে কোথায় প্রবেশ করে বলতো? উপশক্তি স্তরে। বইতে লেখা থাকে যে অরবিটালে প্রবেশ করে, তোমাদেরকে আমি গুণগত রসায়ন দেখানোর সময় বলছি। এসপিডিএফ এগুলো কি উপশক্তি স্তর নাকি অরবিটাল? উপশক্তি স্তর। হ্যাঁ, তো ওই এক এক জায়গায় এক এক কথা বলা যাবে না, ভুলভাল কনসেপ্ট শেখা যাবে না। নিয়মটা হচ্ছে যে উপশক্তি স্তরে প্রবেশ করে মৌলটা হচ্ছে সেই ব্লকভুক্ত। আর জান্নাতুল মাওয়া। মাওয়া বাবা, যে উপশক্তি স্তরে প্রবেশ করে মৌলটি সেই ব্লকভুক্ত আর কি। তাহলে আমরা একটু দ্রুত ইলেকট্রন বিন্যাস দেখে ফেলি। ধরো সবচেয়ে সহজ দিয়ে আমি যেটা দেখাই, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা কি হবে? 1s2 2s2 2p6, তারপরে কত? 3s1। 1 যেহেতু সে 3s1 এ গেছে, মানে এস উপশক্তি স্তরে গেছে, তাহলে এটা কোন ব্লকের বলেন তো? এস ব্লক। S যদি আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে কি আসবে? 1s2 2s2 2p6 3s2 3p5। ইলেকট্রন বিন্যাস যারা পারেন না ঠিক মতো শিখে নিন। লাস্ট ইলেকট্রন কোথায় গেল? 3p তে গেল, মানে পি উপশক্তি স্তরে। তার মানে এটা হচ্ছে আমাদের পি ব্লক মৌল। যদি আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে কি আসবে বলতো? কোন ব্লকে যাবে সে? সে যাবে হচ্ছে ডি ব্লকে। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d লিখবো। ইলেকট্রন না দিয়ে চলে যাবো কোথায়? 4s এ। 4s এ 2টা, 3d তে 6টা। সেই যে লাস্ট ইলেকট্রন কিন্তু 3d তে ঢুকছে, ঠিক আছে? সো তাহলে আমরা বলবো ইনি হচ্ছেন গিয়ে ডি ব্লক, এই আর কি। তো এখন পর্যায় সারণীতে যত মৌল আছে সবগুলোর ব্লক ডিভিশন দেখলে, খেয়াল করলে দেখা যায় যেটা এইখানের যে মৌলগুলো আছে এরা হচ্ছে এস ব্লক, মানে এই
প্রথম দুইটা গ্রুপে যত মৌল আছে তাদের সবার ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে দেখা যাবে লাস্ট ইলেকট্রনটা হয় S1 নাহলে S2 অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে এস ব্লক। তাহলে এই পাশের পুরোটা কি হবে আমাদের, এইটুকু হবে হচ্ছে পি ব্লক, এইটুকু হচ্ছে পি ব্লক। খেয়াল করো আমি কিন্তু এই হিলিয়ামটাকে বাদ দিছি, কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলেও দেখা যায় সে কিন্তু এস ব্লক পজিশন হোল্ড করে, ঠিক আছে না? সেটা কিন্তু এস ব্লকের মধ্যে পড়ে। আর মাঝখানের এই চান্দুগুলা, এদেরকে কি কালার দেওয়া যায় আল্লাহ জানে, আচ্ছা এটা দেই, এই চান্দুগুলা হইতেছে ডি ব্লক, আর নিচের যে চান্দু ইতারা হইতেছে এফ ব্লক, SPDF। কত সুন্দর একটা জিনিস দেখো। এখন বন্ধুরা তাহলে চলো এখানে কিছু জিনিস দেখি। এই প্রথম দুইটা গ্রুপ হবে হচ্ছে আমাদের তাহলে এস ব্লক, এই ডান পাশের গুলো হবে হচ্ছে পি ব্লক, মাঝখানেটা ডি ব্লক, নিচের গুলো হচ্ছে এফ ব্লক। এখন আমাকে একটু বলেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি কাদের, এস এর নাকি পি এর নাকি ডি এর নাকি এফ এর, কোনটা? পি। আসলে দুনিয়া যখন আগে ছোট ছিল তখন গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে, একেবারে শুরুর কথা যদি বলো তখন গুরুত্বপূর্ণ ছিল ডি ব্লক। এই যে কপার, আয়রন, হ্যাঁ, সোনা, রূপা, এই মৌলগুলো দিয়ে দেখা যেত যে দুনিয়ার অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ঘটতো। মানুষ যখন একটু বিজ্ঞান শিখছে তখন দেখছে যে এস আর পি ব্লকের কম্বিনেশনটা খুব জরুরি, ভয়ঙ্কর জরুরি। মানে ডি ব্লক একটু প্রায়োরিটি কমে গেছে, এস আর পি নিয়ে অনেক কাজ শুরু করছে। এখন সভ্যতা যখন আরো অনেক বেশি আগাইছে, এখন খুব বেশি টানাটানি পড়ছে এইগুলাকে নিয়ে। এবং তোমরা রিসেন্টলিও দেখছো কিনা জানি না, এই যে মায়ানমার দখলের জন্য সবাই পাগল হয়ে গেছে, কারণ জানো তো, ইউরেনিয়ামের জন্য। রেয়ার আর্থ এলিমেন্টস, বাংলায় কি বলে, বিরল মৃত্তিকা মৌল, মাটিতে পাওয়া যায়, খুবই রেয়ার। বাট এই জিনিসগুলো দিয়ে আমরা অনেক সফিস্টিকেটেড ইলেকট্রনিক ডিভাইসেস বানাচ্ছি, বা ওয়ারফেয়ারের জন্য মানে প্রয়োজনীয় আমাদের যে মিলিটারি ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো বানাইতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগতেছে। সো আমার কাছে এই জিনিসটা সেদিন ভেবে মানে একটা ওই খবর দেখতেছিলাম, সংবাদ আর কি, তো ওইটার খবরটা দেখে না আমি হঠাৎ পজ দিয়ে ভাবলাম যে এক একটা করে ব্লক বাই ব্লক আমরা হচ্ছে মানে বলতে পারি যে মানুষ জানতে পারতেছে। আগে এই রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে কেউ ভাবেও নাই, বাট এখন রেয়ার আর্থ এলিমেন্ট কি পরিমাণে কাজে লাগতেছে, কি পরিমাণে কাজে লাগতেছে চিন্তার বাইরে। মানে দেশে দেশে যুদ্ধ লেগে যাচ্ছে এগুলোর জন্য। ইউক্রেনে আমেরিকা যে ডিল করছে তোমরা দেখছো কি? আচ্ছা যাই হোক, রাজনীতি না করি এখন, আমরা আমরা পড়াশোনা করি, আমরা লক্ষ্মী বাচ্চা। ওকে, সো এখন আমাকে একটু গ্রুপের নামটাম বলতে হবে আপনাদের। বলেন বলেন বলেন, গ্রুপের নাম বলেন কি আছে। এই আচ্ছা, এই কোন গ্রুপে কয়টা মৌল আছে, কোন ব্লকে কয়টা মৌল আছে, কোন পর্যায়ে কয়টা মৌল আছে, এই বুলশিট প্রশ্নগুলো পরীক্ষা আসে, এখানে লিখে দেওয়া আছে, একটু দেখো। আচ্ছা এখানে শুধু একটা বিষয় বলার আছে, যেমন ধরো এস ব্লকের গ্রুপ সংখ্যা কয়টা, দুইটা, এটা তো আমরা জানি। পি ব্লকের গ্রুপ সংখ্যা কয়টা, গোনেন 1 2 3 4 5 6, আমার এগুলো জানাও নাই, আমি এগুলো গুনে গুনে দেখি, 6টা গ্রুপ। সো এগুলো দেখবা, এই যে 6টা, মৌলের সংখ্যা 35টা, আমি জানি না। ডি ব্লকের গ্রুপ সংখ্যা 10টা। এটার যে 10টা বলতেছে এটা কোন হিসাবে বলতেছে জানো? খেয়াল করো, ডি ব্লকের গ্রুপ যেগুলা সেগুলোকে আমি যদি মার্ক করি 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা গ্রুপ বললো এটা কোন হিসাবে বলছে বলেন তো? এবি সিস্টেমে নাকি বোরের সিস্টেমে 1 থেকে 18, কোনটা? বলতে পারে না, বুঝো নাই আমার কথা? এটা বোরের সিস্টেমে বলছে। যদি তুমি মেন্ডেলিভের সিস্টেমে যাইতা তাহলে এটা কি আসতো, এটা আসতো হচ্ছে 3B, এটা আসতো 3B। দেখা যাচ্ছে না লেখা, বেশি ছোট হয়ে গেছে মনে হয়, তাই না? আচ্ছা আমি আর একটু ভালো করে লেখার চেষ্টা করি। এটা 3B, এটা আসতো হচ্ছে 4B, এটা আসতো আবার 5B, এটা আসতো হচ্ছে 6B, এটা আসতো 7B, এটা আসতো কি বলেন তো? এটা একা আসতো না, ওর সাথে কে কে আসতো? তিনটা, মনে আছে? হ্যাঁ, 8B আসতো এটা, তারপর এটা আসতো হচ্ছে 1B, পাশেরটা আসতো হচ্ছে 2B। তখন দেখো তো একটু কয়টা গ্রুপ হইতো এখানে? 8টা। তোমরা বোঝো নাই মনে হয় কিছু। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যে কয়টা গ্রুপ বলতেছো এটা ডিপেন্ড করে কোন সিস্টেমে বলতেছো তার উপরে। কারণ যখন তুমি মেন্ডেলিভের সিস্টেমে যাবা তখন কিন্তু এখানে 3টা গ্রুপ নাই, এখানে কিন্তু 3টা কলাম আছে, 3টা কলাম মিলে একটা গ্রুপ। সো এই যে বলছে এখানে, এটা আমি তোমাদের এই যে বিভিন্ন বইটই ঘেটে বের করলাম, সবাই একই কথাই বলছে, এই যে ডি ব্লক গ্রুপ সংখ্যা 10টা, এটা কিন্তু বোরের সিস্টেমে, BOHR, বোর সিস্টেম। ওকে, যাই হোক, সেই মৌল সংখ্যা দেখবা। এখন আমাকে একটু বলো তো এফ ব্লকের কথা যদি আমরা একটু বলি, এফ ব্লক, এই যে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম সবগুলো মৌল কোথায় অবস্থিত বলেন তো? এই জায়গাটাতে না? এখানে কিন্তু ল্যান্থানাম থেকে লুটেশিয়াম সবগুলো একসাথে আছে, মানে ব্যাপারটা আসলে 3D বের হয়ে আসছে তোমার দিকে এরকম।
আর অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত এই সবগুলো মৌল কিন্তু এইখানে অবস্থিত, বুঝছো তো নাকি? এখন জি। তাহলে আমাকে একটু বলো, যদি আমি বলি এফ ব্লকের গ্রুপ কোনটা, বলেন তো। এফ ব্লকের যেটা, এটার গ্রুপ কোনটা? 3 number এরা group. হচ্ছে 3B অথবা 3 নাম্বার গ্রুপ। তবে এরা কয়টা গ্রুপ মিলে বিস্তৃত এই কথার কোনো উত্তর নাই আসলে। এটা দেখলাম সব বইতেই মানে স্কিপ করে গেছে। আসলে উত্তরটা হচ্ছে এফ ব্লকের গ্রুপ সংখ্যা ওইভাবে বলা যাবে না আর কি, মানে এটা দ্যাট ইজ সামথিং আনডিফাইন্ড, উই ডোন্ট নো। বাট কয়টা গ্রুপ মিলে আছে সেটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে সবগুলো মৌল আছে আর কি। আচ্ছা, আর মৌলের সংখ্যা তো টোটাল বলাই যাবে 28টা, এটা তো হিসাব করা যাবে, সমস্যা নেই। সো আশা করি বুঝছো এই ব্যাপারগুলা। এরপরে চলো, আচ্ছা আমি একটা কাজ একটু করি, সেটা হচ্ছে এইখানে যে মৌলগুলা এরা সবাই আছে হচ্ছে এইখানে। আর একটা কাজ করা যাক, এই কালারটা কি দেখা যায়? পিঙ্ক কালার হলুদের উপরে। জি ভাইয়া। হ্যাঁ যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, এরা সবাই হচ্ছে এইখানে, এই তো। ঠিক আছে চলো, তাহার পরে এটা কি? পর্যায় সারণীতে প্রতিনিধিত্বকারী মৌল। প্রতিনিধিত্বের ইংরেজি তো বুঝতেই পারতেছো, রিপ্রেজেন্টেটিভ। সো পর্যায় সারণীতে যে সূত্রটা আছে, যে সিকোয়েন্সটা আছে, ওটাকে আমরা বলি পর্যায় সূত্র। যে পর্যায় সূত্র তোমরা জানো যে প্রথমে একজন ভদ্রলোক দিছিল, তার নাম মেন্ডেলিভ। সে কি বলছিল? মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয় তাহলে তাদের ধর্ম এবং মানে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যাবে। ওই জিনিসটাকে চেঞ্জ করা হয়েছে পরবর্তীতে কিভাবে জানো? মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়, রাইট? কে জানি পারমাণবিক সংখ্যার ব্যাপারে আসার জন্য বড় কাজ করছে? বিজ্ঞানী মোস্টলি মোসলে, রাইট? মোসলে কি করছিল মনে আছে তোমাদের? প্রোটন সংখ্যার আবিষ্কার। মোসলে মূলত আলাদা করে প্রোটন সংখ্যা নিয়ে একটু কাজ করছিল। প্রোটন সংখ্যা মানে নিউক্লিয়াসে যে আলাদা করে প্রোটন থাকে, এই যে দেখ আমরা কত ভুল ভাল ভাবি, সেটা হচ্ছে যে তোদের বইতে বা সব জায়গাতে দেখবি প্রোটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড। রাদারফোর্ড কি আসলে প্রোটনের আবিষ্কারক ছিল? নিউক্লিয়াসের জন্য সে হচ্ছে নিউক্লিয়াসের জনক না, নিউক্লিয়াসের আবিষ্কারক। যে নিউক্লিয়াস বলে একটা পিণ্ড আছে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে যে আবার দুইটা ব্যাপার আছে সেটা তো সে জানতোই না, তার কোনো ধারণাই ছিল না। ওইটা প্রথম চ্যাডউইক সম্ভবত 1932 সালের দিকে নাকি 23 সালের, খেয়ালও নাই, সে যখন বাইর করলো যে এখানে নিউট্রাল একটা সাবস্টেন্স আছে। তারপরে আবার মোসলে অনেক কাজবাজ করে সে দেখলো যে প্রোটন বলে একটা ব্যাপার, নিউট্রন বলে আর একটা ব্যাপার। দ্যাটস ওয়াই আমরা চিন্তা ভাবনা চেঞ্জ করছি আর কি। যাই হোক, সো পর্যায় সূত্র যে ব্যাপারটা, সেই সিকোয়েন্সটা সুন্দর করে মেলে যদি পর্যায় সারণীর ভিতর থেকে আমরা একটা ফালতু অংশ কেটে ফেলে দিই, সেই ফালতু অংশটা হচ্ছে আমাদের এই যে ডি ব্লক। এইটাকে যদি কোনোভাবে ফেলে দেওয়া যায় তাহলে পর্যায় সারণীতে বাকি যে অংশটা থাকে, ডি ব্লক ফেলে দেওয়ার মানে কি তোমরা বুঝতেছো? আমরা এফ ব্লককেও ফেলে দিচ্ছি, বোঝো নাই কিছু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কারণ কারণ block- এফ ব্লক ইজ এ পার্ট অফ ডি ব্লক, তাই না? তো এখন ঘটনা হচ্ছে তাহলে বাকি যে অংশটা থাকে আমাদের এস আর পি ব্লক মিলে, এই দুইটা অংশকে মূলত একসাথে বলে প্রতিনিধিত্বকারী অংশ, কারণ পর্যায়ের সূত্রটা ঠিকঠাক মেলে হচ্ছে এই জায়গাটাতে। সো এটাই বলছে, এস এবং পি ব্লকের মৌলসমূহকে একত্রে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। এটা দেখলাম তোমাদের 1 নম্বরের প্রশ্নে কয়েকটা বোর্ডে আসছে, 2-1 বার মনে হয়। সো জেনে নিলাম প্রতিনিধিত্বকারী মৌল কি। এখন এই জিনিসটুকুকে যদি আমরা কেটে ফেলে দিই ডি আর এফ কে, তাহলে এস আর পি জয়েন করা যাবে না? জয়েন করতে গেলে খেয়াল করে দেখেন, এই কর্নারটা, এই যে কর্নারটা, এটা এসে কানেক্ট হবে কোথায় বলো তো? এই কর্নারে কানেক্ট হবে না, বুঝেছো? এবং তখন জিনিসটা দেখতে হ্যাঁ। কেমন হবে? তখন জিনিসটা দেখতে ক্যাসেলের মতো। রাইট, ক্যাসলের মতো। মানে কি বলো এটাকে, মুঘল আমলের দুর্গগুলা দেখতে এরকম। এই যে দুর্গের এখানে একটা ঘর থাকতো, এখানে একটা ঘর, এখানে দুজন সৈনিক দাঁড়ায় থাকতো, যে আমরা পাহারা দিচ্ছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তাহলে এই মাথায় কি হবে? একজন সৈনিক, ওই মাথায় একজন সৈনিক, জিনিসটা দেখতে তখন সুন্দর লাগবে। এবং এখন তুমি বাম থেকে ডানে যখন যাবা তখন দেখবা যে সব জিনিসপত্র মানে ধর্ম বৈশিষ্ট্য আরো সুন্দর করে মানে সিকোয়েন্সিয়ালি চেঞ্জ হচ্ছে আর কি। ওকে, তারপরে চলেন পর্যায় সারণীতে বিভিন্ন পর্যায়ের গ্রুপের নাম দেখে আসি আমরা একটু। এই নামটা তোমরা কেন জানি অনেকে শিখতে চাও না, এটা শিখতেই হবে ভালো করে। কোন গ্রুপের নাম আগে বলি? আচ্ছা এটার বলি আগে, বলো এটার নাম কি? ক্ষার ধাতু। এইগুলাকে বলে ক্ষার ধাতু। এখন ক্ষার ধাতু বলার কারণটা বুঝছো তো? দুনিয়ার যত শক্তিশালী ক্ষার আছে এরা সবাই হচ্ছে এই মৌলগুলোর দ্বারা গঠিত, হাইড্রোজেন বাদে। হাইড্রোজেন বাদে বাকি সবগুলো দ্বারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এই ক্ষারগুলো গঠিত হয়। সো এদেরকে ইংরেজিতে কি বলবো ক্ষার ধাতুকে? অ্যালকালি মেটালস। অ্যালকালি Alkali মেটালস। metals। আপনারা একটু ইংরেজিগুলো লিখে নিয়েন, আমি লিখতেছি না, লেখার এখানে জায়গা কম। আচ্ছা এগুলাকে আমরা কি বলবো তাহলে? পাশেরটাকে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ
মৃৎ শব্দটা যেন আসছে কোত্থেকে? অ্যালকালাইন আর্থ মেটালস। মাটি মাটি থেকে। মাটি, মৃত্তিকা। মৃত্তিকা থেকে আসছে হচ্ছে মাটি, মাটি না মৃৎ। ওকে, তারপরে এদের বাকি গ্রুপগুলোর ওভাবে নাম নাই। এই কপার সিলভার গোল্ডের নাম আছে, এটাকে কি বলে জানো? মুদ্রা ধাতু মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু। আচ্ছা, মুদ্রা ধাতু বা মুদ্রা ধাতু গ্রুপ। তারপরে এগুলার আবার নাম নাই। লাস্টেরটা, এটার নাম কি জানো? একেবারে লাস্টে নিষ্ক্রিয় গ্যাস। এইটাকে বলে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ। এর আর কি কি নাম আছে বলেন? নোবেল গ্যাস। নোবেল গ্যাস। ইনার এটা ইংরেজিতে। বাংলায় কি বলে? অভিজাত গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসকে ইংরেজিতে বলা হচ্ছে ইনার্ট গ্যাস। সো অভিজাত গ্যাস বলার কারণটা বুঝছো তো? তারা একটু ভাবে থাকে কারোর সাথে মেশে তার না। সাথে রিঅ্যাকশন কিন্তু আমার মতে এটাকে বলা হচ্ছে আচ্ছা। ছোট লোক গ্যাস। কারোর সাথে মিশিস না, তুই তো ছোট লোক। আচ্ছা, মিশুক মানুষ হবা। দেখো ভাই, যে মানুষ কারোর সাথে মেশে না, অনেকে বলে আমি খুব ইন্ট্রোভার্ট। আমার কাছে মনে হয় এগুলা হয় মস্তিষ্ক খুবই দুর্বল ভাবে সুগঠিত, মানে গঠিত হয় নাই ঠিক মতো, কথা কইতে জানে না, ও জানে না যে কিসের পরে কি বলা উচিত, অথবা ও খুব অহংকারী। হ্যাঁ, থাকতে পারে কিছু মানুষজন আসলে অহংকারী না, ও আসলে এই কথাবার্তা কম কয়, সেটা ভিন্ন ব্যাপার, বাট চেষ্টা করবো মানুষের সাথে মেশা। এই আর কি। যেমন ধরো কি বলে, আমি একজন রিক্সাওয়ালাকে হাতে টাকা তুলে দিতে গেলেও না, মানে প্রসঙ্গ খুঁজে পাই কথা বলার। আপনার হাতে কি হয়েছে, মানে এই কথাটুকু বলাতে আসলে আমার কি ক্ষতি হয়ে গেল? কিছুই হয় নাই, বাট তার সাথে একটু মেশাই, একটু কথা বলা। তার মাইকে জানি শব্দ হচ্ছে আব্বু। তানভীর হোসেন। তানভীর হোসেন। 1971 সালের যুদ্ধ। আচ্ছা, এবার বলো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন শব্দটা কোত্থেকে এসেছে? লবণ। সমুদ্র লবণ। লবণকারী। হ্যালজেনাস, তোমাদের বইতে আছে যে সামুদ্রিক শ্যাওলা বা লবণ উৎপাদনকারী। আচ্ছা, তারপরে আমাকে বলো এই গ্রুপটার নাম জানো কি? চ্যালকোজেন। চ্যালকোজেন। হ্যাঁ, তোমাদের বইতে লেখা থাকে চ্যালকোজেন, আমি টেল বলি না, চালকোজেন শেষ। আচ্ছা, চালকোজেন কেন বলে এদেরকে? আকরিক তৈরি উৎপন্নকারী। দুনিয়ায় যত আকরিক আছে তার অধিকাংশই হচ্ছে সালফার, অক্সিজেন, এদেরকে ছাড়া হয় না। মানে যত আকরিক আছে 99.99% ক্ষেত্রে আমরা দেখবো যে হয় অক্সাইড নাইলে সালফাইড। দ্যাটস ওয়াই ইভেন আমাদের সময় ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা প্রশ্ন ছিল অর্গানিকের, যে পেট্রোলিয়াম তেলের দুর্গন্ধের কারণ কি? তানভীর, তোমার যদি কোনো উত্তর না থাকে তাহলে একটু মাইকটা অফ রাখো। আচ্ছা, পেট্রোলিয়াম তেলের দুর্গন্ধের কারণ কি? পেট্রোলিয়াম তেল মানে বুঝছো তো, এই যে অকটেন ডিজেল আমরা যেগুলো গাড়িতে ভরি, মোটরসাইকেলে ভরি, আমাকে একটু বলো তো এইগুলোর দুর্গন্ধের কারণটা কি? সালফার। সালফার থাকে। রাইট। একইভাবে আমরা এফজিডি প্ল্যান্ট পড়বো, যেটা আমাদের পরিবেশ রসায়নে পড়ার কথা, এখানে আমরা পড়বো। ওইখানেও দেখবো যে কয়লা যখন আমরা পোড়াই তখন উল্লেখযোগ্য পরিমাণে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। কেন পাওয়া যায়? বিকজ কয়লা এক্সট্রাকশন হয় হচ্ছে মাটির নিচে থেকে, আর মাটির নিচে ভূত্বকে বা ভূপৃষ্ঠের নিচে, মানে ভূত্বক না কি জানি বলে এটাকে, এটাতে প্রচুর পরিমাণে সালফার থাকে। ওই সালফারের উপাদানগুলো পুড়ে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। সো আকরিক মানে তো আসলেই অক্সিজেন এবং সালফার, এটা তো বলাই যায়। ওকে, এবার আসো, তারপরে তোমার এই গ্রুপটাকে যেন কি বলে? নাইট্রোজেন, ফসফরাস, নিক্টোজেন। নিক্টোজেন। এটার ইংরেজি বানান পারো তো? পারি। ইংরেজি বানান কিন্তু গ্যাঞ্জামের। নরমালি তুমি মনে করবা নিক্টোজেন এইটা কি NIK নাকি NICTOGEN। নিক্টোজেন বানান কিন্তু এরকম না, সামনে একটা কি আছে বলেন তো? কি আছে? এখন এটা যদি না জানো, পরীক্ষার হলে বসে হঠাৎই বানান দেখলে তোমার পিনিক উঠে যাবে যে এটা কি, পিনিকটোজেন। সো নিক্টোজেন বানানটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, নিক্টোজেন কেন বলে? শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী। কে শ্বাসরোধকারী? এদের মধ্যে কোন জিনিসটা আসলে শ্বাসরোধকারী বলো তো? নাইট্রোজেন। নাইট্রোজেন। বাতাসে যখন নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য বলো আর কি নিক্টোজেন। আচ্ছা, তারপরে এই গ্রুপগুলো আসলে ওরকম কোনো স্পেসিফিক নাম নাই। এটাকে নরমালি কার্বন গ্রুপ বলে, এটাকে নরমালি বোরন গ্রুপ বলে, মানে গ্রুপের প্রথম সদস্যকে দিয়ে নাম দিচ্ছে আর কি। এটা তেমন জরুরি না আর কি। কলেজে বলছিল যে ক্রিস্টালোজেন। ও হ্যাঁ, এটা শ্বেতাব চন্দ্র মনে হয় আমাকে বলছিল। এইটাকে বলে হচ্ছে, ওদের কলেজে বলছে ক্রিস্টালোজেন, এবং আসলেই তাই বলা যায়, বাট যদি আমাদের বইতে নাই আর কি। ক্রিস্টালোজেন কেন বলে বলো তো? হ্যাঁ, মানে যে কেলাসগুলো আমরা পাই তাদের অনেকগুলোর ক্ষেত্রে দেখবা কার্বন এবং সিলিকনের বিশেষ করে বিশেষ অবদান আছে আর কি। আচ্ছা, যাই হোক, ওগুলো জরুরি না। এবার আসেন প্রথম যে পর্যায়টা, হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে, এই পর্যায়টার নাম কি বলেন? অতি সংক্ষিপ্ত পর্যায়। এটাকে বলে হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায় বা অতি সংক্ষিপ্ত পর্যায়।
কেন বলতেছি একটু নিচের দিকে গেলেই দেখবা এই পর্যায়ে মাত্র 2 পিস মৌল, হাইড্রোজেন আর হিলিয়াম। তার নিচের যে দুইটা তাতে মৌলের সংখ্যা একই, তাহলে এই দুইটাকে আমরা কি বলবো? এদেরকে বলা হয় ক্ষুদ্র পর্যায়। এই দুইটাকে বলা হবে ক্ষুদ্র। এবার বুঝতে পারতেছো তো এটাকে কেন অতি ক্ষুদ্র বলছিল? তারপরের দুইটাতে আবার দেখেন একই সংখ্যক মৌল, তাহলে এই দুইটাকে আবার কি বলবো আমরা? দীর্ঘ পর্যায়। বৃহৎ। এগুলাকে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়, এগুলাকে বলে দীর্ঘ পর্যায়। তাহলে এবার বলেন বন্ধু, তার নিচেরটাকে কি বলবো আমরা? অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ দীর্ঘ পর্যায়। আচ্ছা, তারপরের দুইটাকে একসাথে কেন নিচ্ছি বুঝছো? কারণ এই দুইটাতে কিন্তু আবার মৌলের সংখ্যা একই। Same. আচ্ছা, তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। এখন তোমাদের একটা মজার কথা বলি, বলছিলাম কিনা জানি না, আমাদের আমলের যে বই সেটাতে কিন্তু আমরা কি শিখে আসছি জানো? আমরা শিখছি দীর্ঘ পর্যায়ে হচ্ছে এই দুইটা, আর এই যে এই পর্যায়ে যেটা 6 নাম্বার পর্যায়ে যেটা, এটাকে আমরা বলতাম অতি দীর্ঘ পর্যায়। 7 নাম্বার পর্যায়কে বলতাম হচ্ছে অসম্পূর্ণ অসম্পূর্ণ। পর্যায়। কারণ হচ্ছে এই জায়গার এই যে এমটি থেকে শুরু করে যে মৌলগুলা, এর একটাও তখন আবিষ্কার হয় না আমাদের সময়কার বইতে, এগুলোতে ব্ল্যাঙ্ক ছিল আর কি। সো দ্যাটস ওয়াই এখন এটার নাম চেঞ্জ হয়ে গেছে। মানে যুগান্তরের মানুষ আমি আমি যুগ পরিবর্তন নিতে দেখতেছি যে কত কিছু নতুন আবিষ্কার হচ্ছে আর কি। তোরা যেমন ধর এআই নতুন আসতে দেখছিস, তার আগে কি নতুন আসতে দেখছিস? কিছুই দেখিস নাই। মানে এখনো পর্যন্ত নতুন দেখার মধ্যে এআই নতুন আসছে, যেটা দুনিয়া কাঁপায় দিছে। তো আমরা ধর ভেবে দেখ, যারা মিলেনিয়ালস তারা কত কিছু দেখছি, শতাব্দী পার হইতে দেখছি, 2000 সাল দেখছি, ইন্টারনেট আসতে দেখলাম, গুগল কিভাবে মানুষজন, এই যে ধর এআই দেখা যেসব স্টুপিডরা নাচানাচি করতেছে যে এটা দাজ্জাল, এটা অমুক তমুক করে ফেলবে, এদের কারণটা হচ্ছে এরা আসলে গুগল আসার আমলটা দেখে নাই। যখন গুগল আসছে তখনও মানুষজন এরকম বলতো, এই রে গুগল চলে আসছে, এখন আর মানুষের চাকরি বাকরি থাকবে না, এখন আর মানুষের কাম কাজ থাকবে না। কেন এখন নাই? আছে তো। ব্যাপার হচ্ছে ওইটার সাথে অ্যাডাপ্ট করতে শিখতে হবে, তাহলে তো তুমি খাপ খাইবা না, মানে তুমি তো কি বলে বাতিল মাল হয়ে যাবে আর কি। ওকে, সো এগুলো মনে রাখতে হবে। আর কোন পর্যায়ে কয়টা মৌল আমার একেবারেই জানা নাই, এগুলো একটু মুখস্থ করবা, বুলশিট লাগে আমার এইগুলো বাংলাদেশি পড়াশোনার স্টাইল, যে কোন পর্যায়ে কয়টা মৌল এগুলো বলো অমুক তমুক। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা অনেকেই দেখো নাই, আবারও বলতেছি এই ভিডিওটা দেখো, কারণ আগামী ক্লাসে আমরা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব, যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন তোমাদের সাথে আজকে একটু আলোচনা করি, আমাকে একটু বলুন তো পর্যায়ভিত্তিক ধর্মগুলা কি কি হইতে পারে? মানে বাম থেকে ডানে বা উপর থেকে নিচে গেলে আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে বলো? পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। একটু দাঁড়াও, আমি একটু লিখে নেই। 1 নাম্বার হচ্ছে পারমাণবিক আকার, মানে ব্যাসার্ধ যেটা আর কি, আকার বা ব্যাসার্ধ। আচ্ছা, তারপরে আর আয়নীকরণ শক্তি, আর ইলেকট্রন আসক্তি, আর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আর সহজ সহজ বলো। হ্যাঁ, আগে বলা উচিত দ্বিধাত্মকতা। ধাতব, অধাতব ধর্ম, এইগুলো হচ্ছে একেবারে শিশু শিশু জিনিস, আগে বলা উচিত। 3 নাম্বার কি? আমি কি বলতে পারি দেখো তো? বিজারক, জারক ধর্ম, এটা বলা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন ভাবতেই পারো যে আমি কেন বিজারক আগে লিখলাম, কেন আগে জারক লিখলাম না পরে। আচ্ছা, প্রথমে তারপরে বিজারক আরো থাকে। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি বলেন তো? ক্ষার অম্ল ধর্ম, অ্যাসিড ক্ষার ধর্ম, যে কারা কারা অ্যাসিড প্রডিউস করে, কারা কারা হচ্ছে বেস প্রডিউস করে। এই জিনিসগুলো আমরা ভাবি না, বাট এই জিনিসগুলো তোমার আসলে রসায়ন শিখাবে। তারপরে আর কি আছে বলেন এরকম, ভাবেন তো। তোমরা যারা বোঝো নাই যে কেন আমি ওই বিজারকটাকে আগে লিখছি, তার কারণটা একটু দেখো। ধাতুগুলা হচ্ছে মূলত বিজারক হয় এবং তারা হচ্ছে ক্ষার প্রডিউস করে। এই অধাতব যারা আপারা, একটু বেকাতেরা, আপারাই হচ্ছে জারক হয়, আপারাই হচ্ছে অ্যাসিড প্রডিউস করে। তো এই জন্য আমি এগুলো সব একই সিরিয়ালে লিখছি, ওগুলো সব আলাদা সিরিয়ালে লিখছি। বলো বলো আর কি ধর্ম আছে? গলনাঙ্ক আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। যদিও এটা এভাবে মেলে না, মানে সুন্দর সিকোয়েন্সে যায় না, বাট বলা যায় আর কি পিরিয়ডিক প্রপার্টি কিছু কিছু মেলে। তারপর আবার পানিতে দ্রাব্যতা, এইটা আমার সবচেয়ে বিরক্তিকর লাগে, কেমনে যে পানিতে দ্রাব্যতা কেন এখানে পড়বে আর কি? সেটাই তো আমাদের এখানে ওদের শেখায়। ওদের স্পেসিফিক অক্সাইড, অক্সাইডের, হ্যাঁ ওই অক্সাইড, হাইড্রোক্সাইড বা সালফেট, কার্বনেট, নাইট্রেট এইগুলার হইতে পারে, বাট স্পেসিফিক মৌলের আসলে এগুলো না। যেমন ধরো আমরা এই অম্লক্ষার ধর্ম যে আলোচনা করবো, এটা স্পেসিফিক মৌলেরই বলা যাবে আর কি। বা তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এটা ওই মৌলের বলতেছি, কিন্তু এই সালফেট কার্বনেটের তো আমরা এর মধ্যে ঢুকাবো না আর কি।
বলেন আর কি ক্যারেক্টার আছে যেটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে বা গ্রুপ ওয়াইজ চেঞ্জ হবে? ইলেকট্রন আসক্তি বা ওই আয়নীকরণ শক্তি। আচ্ছা, আগে আমরা বলি আয়নীকরণ শক্তি। চলো, আয়নীকরণ শক্তি, তারপরে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আসক্তি, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। এখন এই যে ইলেকট্রন আসক্তি, এই বস্তুটা সবার জন্য বের করা হয় না। এটা কাদের জন্য বের করা হয় বলেন তো? ধাতুদের জন্য। এটা যে কারোর জন্য বের করা যায়, তবে এটা আমরা মূলত ধাতুদের জন্য বের করে ওই ডেটাটা আমাদের কাজে লাগে। মানে দুইটা ধাতুর মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি কোন ধাতুটা বেশি সবল। ইলেকট্রন আসক্তি কাদের জন্য বের করা হয়? অধাতুদের জন্য। অধাতুদের জন্য। ইলেকট্রনের প্রতি আসক্তি আছে কিনা, মানে তো বোঝাই যাচ্ছে অধাতুদের ব্যাপার স্যাপার, অধাতুদের জন্য। আর তড়িৎ ঋণাত্মকতা কাদের জন্য? এটা সবার জন্য। এটা যে কারোর জন্য বের করা যায়, তবে এটা মূলত অধাতুদের জন্য। মূলত অধাতুদের জন্য। কারণটা হচ্ছে এটা ঋণাত্মকতার হিসাব। ঋণাত্মক জিনিস কারা? অধাতুরা। দ্যাটস আমরা এটা অধাতুদের জন্য বাইর করব। আচ্ছা, এর বাইরে আরো কিছু থাকতে পারে, আমরা সেটা আগামী ক্লাসে দেখব। এখন তোমাদের সাথে আরেকটু আলোচনা করি। সেটা হলো, তোমরা তো এই কারণটা জানো না যে আমরা এখানে ব্রেকেজটা কেন দেই। মানে এখানে 8 পর্যন্ত যাচ্ছি, সামহাউ 8 এর পরে কিন্তু যেতে যাচ্ছি না, আবার 1 টু শুরু করছি, আবার ওইখানে দেখো সর্বোচ্চ 8 গেছে। তাহলে একটা জিনিস একটু লিখে নেই, সেটা হচ্ছে চমৎকার সিম্ফনি। কোন মৌলের অবস্থান যত এ গ্রুপে, তার শেষ শক্তি স্তরে কি থাকে বলেন তো? ততটি ইলেকট্রন থাকে। ততটি ইলেকট্রন থাকে। যেমন ধরো তুমি যদি একটু কষ্ট করে মুখস্থ করো যে অক্সিজেনটা 6A গ্রুপের মৌল, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস করা লাগবে না, তুমি বলতে পারবো লাস্ট হলে 6টা ইলেকট্রন আছে 6A। এই যে দেখো অক্সিজেন ছিল হচ্ছে কোথায় 6A তে, তাহলে লাস্ট হলে 6টা ইলেকট্রন আছে। এদের সবগুলো মৌল লাস্ট হলে 7টা ইলেকট্রন আছে, আপনাদের জানা আছে। কারণটা কি? ওটা 7 এর মৌল। এখন ঘটনা হচ্ছে ওটা তো 0 গ্রুপের মৌল, তার মানে বললো না যে লাস্ট হলে 0টা ইলেকট্রন আছে, ও আসলে 8A। মনে আছে তো? দ্যাটস এদের সবার লাস্ট ছিল কিন্তু 8টা করে ইলেকট্রন। আচ্ছা, এখন কি জানি বলতে গেছিলাম এখানে, ও আচ্ছা, সো লাস্টের শেলে এই যে 8টা ইলেকট্রন বানাইতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা কি বলি জানো? অষ্টক নিয়ম বলি না? তো মৌলগুলো আসলে অষ্টক পূরণ করতে চায় বলে মেন্ডেলিভ করছিল কি, 8 এর চেয়ে বেশি নাম্বারে যাইতে চায় নাই। গ্রুপ নাম্বারটা 8-এ থাকা ভালো। ধরো এই যে অক্সিজেনের লাস্টে ছিল 6টা ইলেকট্রন যেহেতু আছে, তাহলে সে কয়টা ইলেকট্রন নিবে বলেন তো বন্ধনের সময়? 2টা। তার মানে তার 2টা। যোজনী হবে 2। আমরা তার যোজনীয় বলতে পারতেছি। কি অদ্ভুত ব্যাপার! টেলুরিয়াম, এই মৌল নিয়ে তুমি কখনো কাজ করো নাই, বাট তোমাকে যদি বলে টেলুরিয়াম অক্সাইডের সংকেত কি, তুমি পারবা? বলেন তো টেলুরিয়াম অক্সাইডের সংকেত কি হবে? টিইও। টিইও। সহজ। আচ্ছা, এটা একটা বিশেষ ধরনের যৌগ, এটা কি জানো? টেলুরিয়াম অক্সাইড। কেন বিশেষ ধরনের, কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দিস কম্পাউন্ড? সে স্পেশালিটিটা হইতেছে এই যৌগ গঠিত হয়েছে একই গ্রুপের 2টা মৌলকে নিয়ে। সো একই গ্রুপের যে 2টা মৌল, এরা নরমালি বিক্রিয়া করে না, 2টা গ্রুপ বাদে। একটা হচ্ছে গ্রুপ 7A আর একটা হচ্ছে 6A। এই 2টা গ্রুপের মধ্যে ক্যারেক্টারটা থাকে। বোঝো না আমার কথা? মানে নিজেদের মধ্যে বিক্রিয়া করার যে প্রবণতা, দ্যাটস মানে একই গ্রুপের মৌলদের ক্যারেক্টারিস্টিক্স একই টাইপের হয়, তো একই টাইপের জিনিস তো আর বিক্রিয়া করে না, করে তো অপোজিট টাইপের জিনিস রিঅ্যাক্ট। তো সেইখানে হচ্ছে 7A এর মধ্যে এই ক্যারেক্টারটা সবচেয়ে বেশি। তারপরে একটু আছে 6 এর মধ্যে। 6A তে যেমন তোমরা সালফার অক্সিজেন দিয়ে যৌগ দেখছো, সালফার ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড এরকম দেখছো না, এই আর কি। সো টেলুরিয়াম অক্সাইড হচ্ছে ওই দিক দিয়ে একটু মানে এক্সেপশনাল যৌগ আর কি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলেন তো? 1A এর মৌলদের যোজনী কত হবে? 1। কেন 1 হয়েছে? কারণ একটা ইলেকট্রন লাস্টে প্লাস। শক্তি লাস্টের শেলে একটা ইলেকট্রন যেহেতু আছে, তাহলে ও করবে কি, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করবে। দ্যাটস ওয়াই ওদের যোজনী হবে 1। আচ্ছা, তারপরে আমাকে একটু বলো, যদি আমি 2A তে যাই, 3A তে যাই, বলতে থাকেন কি হবে? 2A, 3A, বলো বলো বলো। 4A, 5A। হ্যাঁ, 2 এর মৌল যারা,
তারা কয়টা ইলেকট্রন ছাড়বে বলো তো? দুইটা। দ্যাটস ওয়াই যোজনী হবে দুইটা। 3 এর ওদের হবে 3, 4 এর হবে কত? 4, 5 এর এদের যোজনী কত হবে বলেন? 3 3 কেন 3 হচ্ছে? তিনটে ইলেকট্রন নিবে। 5টা আরো ইলেকট্রন নেওয়া তো বললাম খুব 3টে কষ্ট ইলেকট্রন ছাড়বে, 5টা ইলেকট্রন মানে সরি 3টে ইলেকট্রন নিবে, 5টা ছাড়া তো খুব কষ্ট, কিন্তু 5টা ইলেকট্রন ব্যবহার করতে পারবে। লাস্টের শেলের 5টাকেই ব্যবহার করতে পারবে। এখন যোজনীর সংজ্ঞা মানে ছোটবেলায় যেটা বুঝতা যে যতগুলো ইলেকট্রন দিচ্ছে বা নিচ্ছে, ওটা কিন্তু আসলে জারণ সংখ্যার সংজ্ঞা। যোজনী মানে যতগুলো ইলেকট্রন ব্যবহার করে, শেষ বন্ধনের সময় যতগুলো ইলেকট্রন ব্যবহার করে লাস্টের শেলের, ওইটাকে আমরা বলি হচ্ছে যোজনী। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? বোঝা না? ওকে, সো এই হচ্ছে অবস্থা। তারপরে বলেন বাকিগুলো আমরা একটু লিখে ফেলি। 5 এর পরে কি হবে? 6A, 7A, তারপরে কি জানি 8A। 8A লিখলাম আর কি। বলো 6 এর তাহলে যোজনী হবে কত? 2। কিন্তু আবার সে 6টাও যোজনী ব্যবহার করতে পারবে, কারণ লাস্ট 6টা ইলেকট্রনই যদি ব্যবহার করে, আবার তার 4 যোজনীয় পাওয়া যাবে। এই বিশেষ ঘটনাটা মূলত সালফারের ক্ষেত্রে দেখা যায়। সো ওদের সবার কমন যোজনী যদি আমি বলতে চাই, কমন যোজনী 2, মানে সবাই যে যোজনীটা ব্যবহার করে সেটা হচ্ছে 2 আর কি। আচ্ছা, আর এই 5 এর সবার কমন যোজনী কত বলেন তো? মানে যদি আমি কমনটাকে লিখি, সেটা হবে হচ্ছে শুধুমাত্র 3। আচ্ছা 7 এ সরি কত 6, এটা কি? এটা 7 এর কত হবে বলেন তো? যোজনী হবে 1, আর এদের হবে হচ্ছে 0। এই তো শেষ, যোজনী শিখে ফেলছে। এখন বি গ্রুপের ক্ষেত্রে না ওরকম বলা যায় না। বি সাব গ্রুপ যারা, এদের ক্ষেত্রে আমরা এরকম কোনো স্পেসিফিক কথা বলতে পারি না, কারণ এদের ইলেকট্রন বিন্যাস খুবই উইয়ার্ড টাইপের হয় আর কি। এখন বন্ধু তোমাদেরকে চলো সেই মজার বিষয়টা একটু দেখাই। সেটা হলো এই যে তোমাদের বন্ধু খেতাব চন্দ্র আমাকে আরো প্রায় 1 বছর আগে এই বস্তুটা বানায় দিছিল HSC 25 এর ভাইয়াদেরকে দেখানোর জন্য। সেটাকে আজকে আমরা একটু কাটাকাটি করি আর কি। তো কাটতে গেলে কতটুকু কাটে ফেলা দিতে হবে বলেন তো? মানে আমরা তাহলে প্রতিনিধিত্বকারী মৌলটা পাবো, সেটা হচ্ছে ডি ব্লকটাকে কেটে ফেলে দিব। সো তোমরা বাসায় এক্সপেরিমেন্ট গুলো নিজে হাতে ধরে করবা, তাহলে আরো মজা লাগবে। আমি এখন এই যে এটা কাটার আরো একটা কারণ হচ্ছে, ও অনেক কষ্ট করে টেপ লাগায় এটাকে সুন্দর করে দিছিল, কিন্তু জিনিসটা আসলে অনেকদিন থাকার ফলে মানে টেপ গুলা খুলে যাচ্ছে আর কি। লেমিনেট যেটা করে দিছিল ওটা এখনো আছে। আচ্ছা তাহলে আমি একটু কাটি। বিসমিল্লাহ। টেপের কোয়ালিটি ওর মতো। কেন? এমনি আর কি মনে হইলো। ওটা কে কেন তুই? বলতে পারবে না, বোঝেনি তো, মানে ওরা হচ্ছে ঝামেলা সৃষ্টিকারী। আচ্ছা, কে বললো এটা? সে আর বলতে পারবে না। আচ্ছা কাজ করছেন করেন। আচ্ছা আমি তাহলে কেটে নিচ্ছি হচ্ছে তোমার কি বলে এটাকে, টেপ পুরা খুলে গেছে। বাহ, সুন্দর। এস ব্লক পুরা টেপ খুলে দেখ কি অবস্থা। এত কষ্ট করে করছে। আমি ওকে ওই সময় বলছিলাম যে এগুলো করিস না, এগুলো লেমিনেট না করলে থাকবে না। আবেগ বড় খারাপ জিনিস, কেন যে তোরা আবেগী হোস। বিবেক ব্যবহার করতে ভাইজান হবে। একটু বেশি আবেগী। কে আবেগী? আমাদের সেতাব ভাইজান একটু বেশি আবেগী। কে এটা? কে বলতেছে? নাম কি? ইবনাত। ও আচ্ছা আচ্ছা, ইবনাথ চন্দ্র অনাহারি। না ভাইয়া, নাম অনাহারি চেঞ্জ করেন। আচ্ছা ঠিক একজন আছে। অনাহারি, একজন অর্ধাহারি, একজন আহারি, আরো কোনো নাম বানান। ঠিক আছে বানাবো, বাট আগে আমি পর্যায় সারণী ঠিক মতো সাইজ করে নেই। দাঁড়া, একা একা তো করা খুবই ঝামেলা। এই সব আবার ওদিকে মুছে যাচ্ছে, কেচিতেও মনে হয় ধার পড়ে গেছে। ওকে, প্রায় শেষ। এই যে নিচে কিন্তু অর্গানাইজেশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই দুইটা অংশকে এবার যদি আমি একটু পাশাপাশি ধরি, এই যে দেখো তোমাদের সেই প্রতিনিধিত্বকারী পার্টটা দেখা যাচ্ছে। এখন এখানে আরো একটা মজার ব্যাপার ছিল, সেটা দেখানোর জন্য আমাকে একটু সময় দাও। আমি এই দুইটাকে টেপ দিয়ে জোড়া লাগাই। দাঁড়াও, হয়ে গেছে। এই যে টেপ দিয়ে জয়েন্ট দিয়ে দিছি। এখন যেটা দেখা যাবে বন্ধু, এটাকে জানি আমাদের কি করা লাগবে, লুঙ্গি বানাইতে হবে, তাই না? লুঙ্গি বানায় আমরা দেখবো যে কি হয়। ওকে,
ভাই 12টা আচ্ছা বের করে আনলেই তো হয়ে যেত। বড়টা আছে, বড়টা তো কাটা যাবে না। কাটা লাগবে না, পিছনে আমি করছিলাম মনে নেই। সব মনে আছে। বন্ধুরা বলো, এই গ্রুপের যে মৌলগুলো আছে আমাদের, কি বলো এটাকে, 1A, এদের কমন জারণ সংখ্যাগুলো কত জানি এদের? 1 1 হ্যাঁ 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 মুরব্বী, এদের +1 কমন জারণ সংখ্যা হচ্ছে +1। তোমরা সবুজ কালি মনে হয় দেখতে পাচ্ছ না, তাই না? ঠিক মতো দেখা যাচ্ছে দেখা না। যায় অল্প হালকা দেখা যায়। ভাইয়া মার্কার ইউজ করেন। মার্কার তো ছিল এখানে, কই জানি গেছে, একটু দাঁড়া মার্কার নিয়ে আসি, 1 সেকেন্ড। সব নিয়ে আসছি, দেখি লাল দিয়ে লিখলে বোঝা হয় কিনা। এটা হচ্ছে +1 জারণ সংখ্যা, দেখা যায়? দেখা যায়। হ্যাঁ, কষ্ট হয়। আচ্ছা, তার পাশের যে গ্রুপটা, এটা কি বলেন তো, কত জারণ সংখ্যা? +2 2। আচ্ছা, বোরন অ্যালুমিনিয়ামের যে গ্রুপটা, সেটা একটু খেয়াল করে দেখো তো, অ্যালুমিনিয়াম দেখলে বুঝতে পারবা এটার কত হবে বলেন তো? +3 +3 হবে। হ্যাঁ, তারপরেরটা কত হবে? কার্বন সিলিকনের গ্রুপটা, এদিক থেকে যদি যাই আমরা, মনে হচ্ছে না এটা তাহলে কত হওয়ার কথা সিকোয়েন্সিয়ালি? +4 +4। ওই যে তোমাদের ভার্সিটি পড়ুয়া ভাইয়াদের সাথে আপুদের সাথে আমি যে মুভিটা দেখবো রিসেন্টলি, সেই মুভিতে এরকম একটা ব্যাপার আছে যে সিকোয়েন্স ধরতে পারা। সিকোয়েন্স ধরতে পারার জন্য যে কোনো সিরিজের কমপক্ষে কয়টা পদ লাগে? 3টা। 8টা। তোমরা এই জিনিস শেখো না, এটা ক্লাস 9-এর একটা বিষয়, যে একটা সিরিজের সিকোয়েন্সিং বুঝতে গেলে কমপক্ষে 3টা পদ লাগে। 3টা পদ ভাই। ওকে, এটা শেখো নাই তোমরা? শিখছি ভাইয়া। কি বিপদ। সো এই মুভিটা দেখলে তখন বুঝবা, মানে তোমাদের সাথে যখন দেখবো আর কি ইনশাল্লাহ, যে পৃথিবী এত কমপ্লেক্স। 3টা কেন, তুমি 3000টা পদ দেখলে হয়তো বা 3001তম পদ প্রেডিক্ট করতে পারবা না, এতই র্যান্ডম প্রকৃতি, এত সুন্দর। সবাই দেখবেন দেখেন, ভাইয়া। তোদেরকে কি এই কথাটা বলছিলাম কোনোদিন আগে, এই র্যান্ডমনেসের কাহিনীটা? না মনে হয়। এভাবে বলেন নাই, কিন্তু বলছিলেন যে প্রকৃতির কোনো মানে আমরা সিকোয়েন্স ধরতে পারিনি আসলে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আচ্ছা, একটা আছে। মানে ধর আমি এই এক্সাম্পলটাই যদি দেই, আমাকে বলতো আমি একটা সিকোয়েন্স লিখতেছি 2, পরের ধাপটা হচ্ছে 4, তারপরেরটা কি হবে? বলতে পারি না, হইতে পারে 8, আরে বল না, যা যা হইতে পারে, 6 যতটুকু পারিস। ছয় আচ্ছা, হতে পরেরটা 6 হইতে 8 পারে 6, অথবা 8, অথবা পরেরটা 16। তো আবার বলা যায় যে 8 হইতে পারে, তাই না? কেমনে হইতে অথবা পারে? 16। এখানে হচ্ছে আমাদের 2 করে গ্যাপ হচ্ছে, এটাকে আমরা বলি সমান্তর ধারা। আর এখানে করে হচ্ছে কি 2 করে গুণ হচ্ছে, তাহলে এটাকে বলে গুণোত্তর ধারা। আচ্ছা, ধারা হোয়াট ইফ আমার এখানে 2 আর 4 আছে, ঠিক আছে, কিন্তু পরে কি জানো? 9 16 আছে। স্কোয়ার করে যাচ্ছি আমি। তোরা বুঝিস নাই মনে হয় আমি কি বলছি। বুঝছি। এটাও তো একটা সিকোয়েন্স হইতে পারে। সো আসলে এইখানে যে কোনো কিছুই হইতে পারে, এটা তুমি আসলে জানো না যে কত কমপ্লেক্স একটা প্যাটার্নের মধ্যে সে আছে। প্যাটার্ন রিকগনিশন যে পারে ভালো, তার জীবন অন্যরকম। বাট এই প্যাটার্ন বোঝা এত সহজ না, এই কারণেই শেয়ার বাজারের দরপতন কখন যে কি হবে, আবহাওয়া যে কবে কিরকম আসবে যাবে আমরা জানি না, বাট উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দ্যাটস ওয়াই আমাদের ডেটা তৈরি করতে হয়, মানে ডেটা কালেকশন থাকতে হয়। উই আর ট্রাইং টু ডু দ্যাট এনিওয়ে। আসো তাহলে এই দিক থেকে যাইতে গেলে অ্যাকর্ডিং টু নর্মাল সেন্স আমাদের কি হওয়া উচিত? +1 +2 +3, তাহলে এটা +4 হওয়া উচিত। কোনটা? এই যে কার্বনের যে গ্রুপটা, ঠিক আছে, কার্বনের গ্রুপটা হওয়া উচিত +4 জারণ সংখ্যা। তাহলে এই গ্রুপে যদি আসি আমরা, এদের সবার কমন জারণ সংখ্যা কত জানি? 0 0। 0 তাহলে ঠিক বামেরটা কত? ফ্লুরিন ক্লোরিন মাইনাস কত? -1 -1। তার ঠিক পাশেরটা অক্সিজেনেরটা -2। আচ্ছা, তার ঠিক পাশেরটা নাইট্রোজেন ফসফরাস দেখে বোঝা যাচ্ছে -3। -3 তার পাশে তাহলে কত আসা উচিত ছিল বলেন তো? এই দিক থেকে হিসাব করে আসলে, এই দিক থেকে আসলে -4। তাহলে যে কার্বনের যে গ্রুপটা, সেটা দেখো +4 হচ্ছে আবার -4 হচ্ছে, কি অদ্ভুত। এবং এই যে কার্বন ভদ্রলোক, এইটাকে আমি বলে থাকি সেন্টার অফ দ্য ইউনিভার্স। মানে পিরিয়ডিক টেবলের মধ্যে তো সব মৌলগুলো আছে, পুরো মহাবিশ্ব যা দিয়ে তৈরি, সেই মৌলগুলোরও না কেন্দ্রে বসে আছে দেখো কার্বন। এবং এই কার্বন দিয়ে কিন্তু খোদা তাআলা বলো, ভগবান বলো, গড বলো, যেই বলো, সে আমাদের সবাইকে সৃষ্টি করছে। মানে প্রাণের সৃষ্টি বা প্রাণের উত্থান, প্রাণের বেঁচে থাকা কার্বন ছাড়া তো পসিবল ছিল না। ছিল কি? সে কার্বনটা কেন বেছে নেওয়া, তার কারণ হচ্ছে কার্বন খুব ইজিলি সে +4ও হইতে পারে, সে -4ও হইতে পারে, এবং 4 দ্যাট ইজ দ্য ম্যাক্স ইউ ক্যান বি।
সর্বোচ্চ পরিমাণে যে যোজনীটা তোমার হইতে পারে চারজনের সাথে বন্ধন করতে পারে। এটাও দেখবা যে অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনার প্রথম লেকচারেই থাকবে যে কার্বন মানে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, এত বৈচিত্র্য কেন? বিকজ দ্যাট ইজ দ্য ম্যাক্স নাম্বার অফ বন্ড দ্যাট ইউ ক্যান ফর্ম। চারটা বন্ধন আর কি। সো এই তো, এখন এটাকে আমরা একটা কাজ করিব, বলো তো কি করিব? লুঙ্গি বানাইবো। লুঙ্গি বানাও। হ্যাঁ, পুরাটাকে যদি আমরা ঘুরায় ধরি তাহলে আবার একটা ম্যাজিক দেখা যাবে। এই কি বিপদ, ওইটা আবার গেল কোথায়? আমি তো এখান থেকে বলিয়েছি, একটু দাও না, আমি তো আমার কাজ করতে পারি, একটু দাও। টেপটা কে শুরু করলে এখান থেকে মাত্র রাখলাম, যে আপনি বারবার আপনি রেখে আসছেন। যেভাবে রেখে আসছি তখন তো পারি না, আসলে টেপটা বুঝি বলা যেতেছে না। আচ্ছা একটা কাজ করো, দাও, তোমরা আমাকে কি মনে করেছো? আমি একজন স্মার্ট লোক। এই যে আর একটা টেপ আছে, লাল টেপ, কারেন্টের টেপ। ধরো, ও টেপ বুঝে চিপার মধ্যে চলে গেছে। এই যে আপনাদের আওয়াজ হচ্ছে কিভাবে আওয়াজ হচ্ছে? না, এই তাদের আওয়াজের জোরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর কথা শোনা, শোনা যাচ্ছে, কারণ কি ওর ভাই বোনের কাছে। আমি সবকিছু প্রতিশোধ নেবো, দাঁড়াও না। আচ্ছা, তোদের মধ্যে কিছু একটা হয়েছে, আমি বুঝছি। এই তোদের মধ্যে যেটা হয়েছে ওটা ঠিক করার জন্য আমার অস্ত্র আছে। এই যে অস্ত্র, এই যে বলতে কি কখন আমার স্ক্রিনে লেগে যায়। লাগলে তোদের কি বলবি, বেঁচে গেছি, অনেকদিন ক্লাস করা লাগবে না। আপনি পরের দিন আরেকটা কিনে নেবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আমার কই যাবো বড়, কিন্তু সেটা উচিত হবে না। অপচয়কারী শয়তানের ভাই, বুঝলো? হ্যাঁ কি তখন হোয়াইট বোর্ডে ক্লাস দিতে হবে, তখন আবার ওরা বলবে এই যে দেখেন উনি টাকা নিচে বলছে আমাদের স্মার্ট বোর্ডে ক্লাস দিবে, এখন উনি কি করতেছে এগুলো? আরে টেপ একটা বিচ্ছিরি জিনিস, লুকায় যায়, ওই যে থাকে। এই সমস্যা আমি অনেক ফেস করছি। কোনটা যেটা মাথা দিয়ে যায়? এই পেয়েছে। ব্যবহার শেষে কি ভাবতে হবে কি? আমার তো হাত সাইড তো নানির মতো। তো নানিকে কালি পাঁচটা হাত, কালি পাঁচটা হাত না? লুঙ্গি সরকার নিয়ে গেল। এই যেটা ওকে, হ্যাঁ লুঙ্গি চ্যাপটা হয়ে গেছে, ব্যাপার না, তো নানি আয়রন করে দিয়েছে আর কি। তো নানার লুঙ্গি এই যে দেখো হয়ে গেছে বন্ধু। দাঁড়াও, তাহলে এই যে জিরো ডান দিকে গেলে কি দেখতে পাচ্ছেন দেখেন তো? +1 +2 দেখা যাচ্ছে কি তোমাদের? জি ভাইয়া। +3 +4। আবার যদি আমরা এই 0 থেকে বামের দিকে যাই তাহলে -1 -2 -3 -4, মানে পুরো জিনিসটা কত সুন্দর সিলিন্ড্রিক্যাল রাউন্ড একটা অবজেক্ট। সংখ্যা রেখা, রাইট? সো ব্যাপারটা মজার, পৃথিবীটা মজার আর কি। তোমরা কি একটা জিনিস জানো, এই যে বস্তুটা এরকম ভাবে সুন্দর মেলে, এই বস্তু আমি কোথায় শিখছি? আশরাফ ভাই। নবগোপাল স্যার। ফটোগ্রাফি শিখতে গিয়ে। নিজে নিজে। আমার জীবনে পড়ানো অন্যতম গাধা ব্যাচকে পড়াইতে যে আমি ক্লাসের মধ্যে আবিষ্কার করছিলাম যে দেয়ারস এ বিউটিফুল মিউজিক ইনসাইড দ্যাট থিং। মানে ওদেরকে পড়াইতে আমার খুব কষ্ট হইতো, এবং সবকিছুর একটা সহজ 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 আরো কত সহজ আরো কত সুন্দর ভার্সন বাইর করা যায় আমি সবসময় ভাবতে থাকতাম। সো ভাবতে ভাবতে আমি আসলে আবিষ্কার করেছি। সো আমার যেরকম ভাবনাটা যে আমি শুধু স্টুডেন্টদেরকে শিখাই না, আমি ওদের কাছ থেকেও শিখি, এটা একটা অনন্য নমুনা হচ্ছে এই জিনিসটা। এবং তোমরা যদি আসলেই যে কোনো সমস্যাকে একটু এইভাবে উল্টা দিক দিয়ে ভাবতে পারো, আমার মনে হয় অনেক ভালো হবে আর কি। যে তোমার যা কিছু নাই সেটার অপোজিটে কি কি আছে সেটাকে যদি একটু ভাবা যায় যে আমার এটা নাই তাহলে আমার ওই কাজটা করতে হবে। ফোর্সে তোর কথার কথা একটা তোর একটা টিউশনি ছিল, এখন তো টিউশনিটা নাই, তাহলে কি করতে হবে? তোর তো মাস চলতে হবে, ভার্সিটিতে পড়তেছিস, এরকম একটা সিচুয়েশন চিন্তা কর। তোর অন্য যদি ছোটখাটো কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা থেকে থাকে ওইটাকে আরো অ্যাম্পলিফাই করতে হবে যেন তোর ওইটা দিয়ে চলে, অথবা তোর খরচ কমাইতে হবে। তার মানে maybe the God is wanting you to look at other things that you have, or even if you don't have, create them. মানে এইভাবে চিন্তা করো আর কি, যে ওই গাধাগুলোকে নিয়ে আমি যে কি বিপদে থাকতাম, ইটা করে কিছু বুঝাইলে কিছু বুঝে না, কিছু মনে রাখতে পারে না। তো ওদের জন্য আমি না সবসময় নতুন নতুন চিন্তা করতাম যে কি বললে আসলে ওর মাথায় থাকতে পারে। ওটা যদি না ভাবতাম হয়তো আমার কোনোদিন এই জিনিসটা আবিষ্কার হইতো না। এবং কসম খোদার বলতেছি, এটা আমি কোনো বই থেকে শিখি নাই। কারোর কাছে তুমি ইন্টারনেটে যদি দেখাইতে পারো যে ভাই এই বস্তু আছে, দ্যাট ইজ টোটালি মাই ওন ব্রেন চাইল্ড, বাট দ্যাট কেম থ্রু সাম স্টুডেন্টস উইকনেস। ওই উইকনেসটাকে আমি আসলে স্ট্রেংথ বানাইতে যাই এই জিনিসটা পেয়ে গেছিলাম। সো থিঙ্ক লাইক দ্যাট। ওকে চলেন, এইটা হইলো। এরপরে আরেকটা বস্তু আছে, সেই বস্তুটা হইতেছে আমাদের এই যে শ্বেতাব চন্দ্রের বানিয়ে দেওয়া উল্টা সাইডের জিনিস। এটা কি? এই অংশটা কোনটা বলেন তো?
প্রতিনিধিত্বকারী অংশ। প্রতিনিধিত্ব করে গ্রুপ। সো এখন এইখানে যদি আমরা একটু লেখালেখি করি, এখানে কোন কালি দিয়ে লিখলে বুঝবা, এখানে নীল কালি দিয়ে লিখলে বুঝবা, এটা দিয়ে লিখি। ওকে, এটা প্রতিনিধিত্ব, হ্যাঁ ওইটাই তো ছিল এটা। তাহলে প্রতিনিধিত্বকারী না, সরি, আমাদের ডি ব্লকটা লাগবে এখন। এতক্ষণ তো প্রতিনিধিত্বকারীটাকে নিয়ে কাজ করলাম, ডি ব্লকটাকে আবার একটু কাটাকাটি করি, যে রিমেইনিং পার্টটা একটু কাটতেছি। এবং আমার বিশ্বাস, আমি জাস্ট তোদেরকে আইডিয়াটা দিয়ে দেই, লাইক এ গুড প্রফেসর যেটা করে, আইডিয়া দিয়ে দেয়, তার রিসার্চাররা বাকি কাজটা করে। এফ ব্লকের মধ্যে আই ডু বিলিভ দ্যাট ইজ সামথিং বিউটিফুল, বাট আমার না কোনো দিন এটা ভাবার সময়ই হয় নাই, ইচ্ছাই করে না, কারণ পরীক্ষা আসে না, লাগে না, কেন ভাববো এটা নিয়ে। তোরা একটু কেউ পারলে ভাবিস, এটা নিয়ে অনেক কাজে দিবে হয়তো বা একটু। এত ভাবার টাইম আছে আমাদের? কি কি পরীক্ষা আসবে এটা কোন তো? এ প্লাস পাতি হবে। এ প্লাস পালি হবে না, আপনি কথা বললেন না তো, আপনি দেখান এ প্লাস কিভাবে হবে। এফ বুলাক ওটা কোনো কাজে লাগে না, বুলাক। ওকে বন্ধুরা, দেখো স্ক্যান্ডিয়াম কোন গ্রুপে ছিল? এটা ছিল হচ্ছে 3B, আই রিমেম্বার, রাইট? 3B, তার পাশেটা ছিল কি? 4B, 5B, 5, তারপরে 6B, 6B, তারপরে 7B, তারপরে তিনটা কলাম তিনটা মিলে মিলে ছিল একটা গ্রুপ 8। তোরা কি লেখাগুলো দেখতে পাচ্ছিস না মনে হয়? পাচ্ছি ভাইয়া। পাচ্ছি। ওরে বাবা, ধন্যবাদ শ্বেতাব চন্দ্র অনাহারি। আচ্ছা, 8 এর পরে কি ছিল? 1B, তার পাশেটা কি ছিল বলেন? 2B। 2B, এখন এরকম এলোমেলো লাগে কেন? কেন 3 দিয়ে শুরু হইলো, আবার ওইখানে যে কেন 1B 2B? সেটার আনসারটা হচ্ছে, আমরা যদি এইটাকে লুঙ্গি বানাই, লুঙ্গি ছাড়া কথা হবে না। লুঙ্গি নিয়ে যতই হাসো তোমরা, এটা করবা না এখন থেকে। আজকে থেকে তোমাদের কি হবে? দৃষ্টিভঙ্গি বদলে গেল, যে লুঙ্গি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, ইট স্টেজ ইন দা ভেরি কোর অফ কেমিস্ট্রি। দাঁড়াও, হ্যাঁ, এটাকে একটু রাউন্ড করতে হবে। চ্যাপ্টার লুঙ্গি বানাই দিতেছি, ড্রয়িং দিয়ে দাও, এই যে হয়ে গেছে। ভাই এই লুঙ্গিগুলোকে দেখতে আমাকে থাইল্যান্ডের লুঙ্গিগুলোর মতো লাগে, থাইল্যান্ডে যেমন করে না? আচ্ছা, আপনি লুঙ্গি সম্পর্কে কিভাবে হই? এর থেকে আস্তে কথা বললে আমার কথা শোনা যাবে না, বলো। না না, আমরা we are very loud and clear, তুমি আস্তে বলো, কোনো সমস্যা নেই, মাইকে বেশি কাছে নিয়ে চলে আসছো। আরে কি বলো, তাহলে শোনা লাগে। ওকে, একটা জয়েন্ট হইলো, আর একটা জয়েন্ট দিতে হবে। এই বাদ দিয়ে তো লুঙ্গি বিষয় দেখি কিভাবে বাবা, ওটা নাকি মুভি দেখতে একটা গাইস। থাইল্যান্ডের মুভি দেখছস? আমি সারা পৃথিবী মুভি দেখি ভাইয়া। ওরে আল্লাহ, কিন্তু তুই সারা পৃথিবীতে যদি বেশি করতি আমার ভালো লাগতো। এবার বলি তোকে ভালো লাগে আমার কি হবে বলো? এই যে দেখো, একটি থাইল্যান্ডের লুঙ্গি নিয়ে আসলাম। এই যে দেখেন কি হয়েছে এখানে, 1B 2B এর পরে কি আছে দেখেন তো, 3B, রাইট? 3B 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8, পুরো জিনিসটা ঘুরতেছে। সো এই রোটেশনাল যে হারমোনিটা, এই হারমোনি আমরা একমাত্র তখনই টের পাই যখন আমরা রোটেটিং একটা অবজেক্টে পরিণত করি, অর্থাৎ পুরো জিনিসটাকে গোল বানায় ফেলি আর কি। সো দ্যাটস এ বিউটিফুল থিং। আগেও দেখছিলাম মনে হয় তোমরা, আরেকবার দেখাইলাম যেন মনে থাকে, এবং যারা দেখো নাই তারা একটু ভালো করে দেখে নিও, একটু টুপি হয়েছে। এই তো, সো ঠিক আছে, চলো আমাদের আজকে আর কি কি পড়া বাকি? আজকে আর মনে হয় তেমন কিছু পড়া বাকি নেই। আমি যেটা চাইবো, তোমরা এই পর্যায় সারণীটা জানো, অবশ্যই সুন্দর করে আঁকো, একে আমাকে গ্রুপে দেখাও প্লিজ। আর এই যে ফ্রেশ করে দেওয়া আছে তোমরা দেখো, বইতেও আছে। এই তো, তাহলে এই ক্যারেক্টার গুলো নিয়ে আগামী দিন থেকে কথা শুরু হবে। আগামী ক্লাস হবে আমাদের হচ্ছে 17 তারিখে, ঠিক আছে? আজকের ক্লাস এইটুকুই থাক। কার জানি মাইকে ঘর ঘর শব্দ হয়ে কিছু শুনি না, কি বলতেছো? বলছিলাম ভাইয়া, আমি নিউজে দেখছিলাম 119তম মৌল আবিষ্কার হয়েছে, এটা কই রাখবো? আমার কপাল, পারবি? শোন, ঘটনা হচ্ছে 82 না কত পরে মৌলগুলা জানি সব তেজস্ক্রিয়, 82 না? হ্যাঁ, বিসমাতের পরে থেকে। আচ্ছা, ওর পরের যে মৌলগুলা, ইনফ্যাক্ট 82 আগে থেকে সম্ভবত, নাকি না 82 পর থেকে মৌলগুলা সব হচ্ছে সিনথেটিক এলিমেন্টস, অর্থাৎ ল্যাবে আমরা হচ্ছে আর্টিফিশিয়ালি বানাইছি। ওগুলো তো নেচারে এক্সিস্ট করতেছে না, হয়তো বা কোনো নেচারে এক্সিস্ট করতেছে, ওই নেচারের কাছে আমরা এখনো যাইতে পারি না আর কি। তো এখন 119 নাম্বার মৌল যদি থেকেও থাকে, বা বিজ্ঞানীরা যদি সিনথেসাইজ করেও থাকে, ওই মৌলগুলো না আসলে স্থায়ী না। আর অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম, অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন অফ পিরিয়ডিক টেবল, তোরা একটু আমাকে বল ওই মৌলের অবস্থানটা কোথায় হওয়া উচিত বলেন তো? 8 নম্বর নতুন একটা পর্যায় হবে 1 নম্বর গ্রুপে।
পর্যায় হবে, গ্রুপ তো আর হবে না। সেই মৌলটার অবস্থান আসবে এইখানে ফ্রান্সিয়ামের নিচে। তো আমরা বলতে পারতেছি সেই মৌলটা ধাতু হবে। সেই মৌলটার লাস্টের শেলের ইলেকট্রন বিন্যাস কি হবে? 8s1 হবে, কারণ এটা 7s1। কেউ বুঝে না আমার কথা? বুঝছি। এই তো কিছু জিনিস আমরা তার বলতে পারতেছি আর কি, বাট ওই মৌল তো স্থায়ী হবে না। সো ওই মৌল নিয়ে আপাতত বর্তমানে আমাদের রসায়ন বিজ্ঞানে কোনো কাজে লাগবে না, এবং ওই মৌলটা হয়তো বা রেয়ার আর্থ এলিমেন্টের মতো কোনো একটা বিহেভিয়ার ওয়ালা মৌল হইতে পারে আর কি। এই বুঝেছিস? এটা কে করলো? ফিজু জিজ্ঞাসা করছিল নাকি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন নাই? তোমাদের কাছে একটা প্রশ্ন করি। পর্যায় সারণীতে অনেক মৌল আছে বিজ্ঞানীদের নাম অনুযায়ী, যেমন ধরো আইনস্টাইনিয়াম। আইনস্টাইনের নামে কত নাম্বার মৌল বলো তো? 99 নাম্বার মৌল। 99 এটা হ্যাঁ, ঢাবিতে আসা প্রশ্ন যে আইনস্টাইনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত। কুরিয়াম, এই যে সিএম, কুরিয়াম বিজ্ঞানী কুরির নাম থেকে আসছে, মাদাম কুরির নাম থেকে। সো এরকম অনেকগুলো মৌল আছে। একটা মাত্র মৌল একজন রসায়নবিদের নামে আছে, আর কোন মৌল কোনো কেমিস্টের নামে নাই, সব ফিজিসিস্টের নামে। বলো তো কোন মৌল? হ্যাঁ, মেন্ডেলিভিয়াম। মেন্ডেলিভিয়াম। এমভি, এমভি কোথায়? এই তো মস্কোভিয়াম। এমভি জানি কোথায় আছে, দেখবা এমভি আছে কোথায়, একটা আছে আছে আর কি। এই কই জানি মেন্ডেলিভিয়াম, দেখো তো এমভি, এমভি 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 101 কই 101? হোয়ার ইজ 101? এমডি ভাই। 101 নম্বর মৌল নিচে নিচে ক্যারেক্টারাইজ সিরিজে। একটা না ছিল। ও সরি সরি সরি, এমডি, এমভি না তো, এমডি, হ্যাঁ রাইট। এই যে 99 নম্বরে আইনস্টাইন সাহেব, 101 হচ্ছে মেন্ডেলিভিয়াম সাহেব। এমডি নাকি এমভি হওয়ার কথা? এটা এমভি তে মনে তোর পড়তেছে না, যাই হোক খেয়াল নাই, দেখিস আর কি। এই তো সো দেশের ঠিক নাম আছে। অনুসারেও আছে। হ্যাঁ, ঠিকই কোনটা আছে। আছে? দেশের নাম অনুসারে আমেরিকান হ্যাঁ, দেশের নাম অনুসারে হ্যাঁ, ডেফিনেটলি আছে। এই যে ফ্রান্সিয়াম আছে, ক্যালিফোর্নিয়া না, ক্যালিফোর্নিয়াম আছে। ক্যালিফোর্নিয়া তো কোনো দেশের নাম না, এটা অঙ্গরাজ্যের। অঙ্গরাজ্যের নাম, সেটার নাম অনুযায়ী আছে। তো তোমরা বাংলাদেশি আম বানাইতে পারলে না, এটা একটা বিশাল লজ্জার ব্যাপার। এটা তোমরা তাড়াতাড়ি করো, গরমকাল আসতেছে, বাংলাদেশি আম আছে। হ্যাঁ, ও রন্টজেনিয়াম, এটা এক্স এর আবিষ্কার। রন্টজেন, হ্যাঁ বিজ্ঞানী রন্টজেনের নাম থেকে। গতকালকে আমার বাড়ি থেকে কুরিয়ার করে অনেক খানিক আম আসছে, আমার নিজের হাতে লাগানো আম গাছ। আমি যখন ক্লাস 9-10 এবং ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন আমার লাগানো হাতের আম গাছ এখন অনেক বড় হয়েছে। তাদের আম আমি এখন খাই, কুরিয়ারে আসে, কি মজা। সো তুমি জীবনে এখন গাছটাকে কিছু ছুঁয়ে দেখতে পারেন না? কি গাছটাকে ছুঁয়ে দেখতে পারেন না? না শুয়ে দেখতে আর পারি না, তো সমস্যা নেই, ওর বাচ্চা কাচ্চা তৈরি হয়, আমি খাই আর কি, ওর ফল টল হয়। তো তুমি যদি এখন কিছু একটা রোপণ করো, কষ্ট করো, তাহলে তার ফল ভোগ করতে পারবা পরে আর কি, ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আর আগামী ক্লাস তাহলে কবে হবে আমাদের? 17 তারিখে। 17 তারিখে ক্লাস। কিবার পড়ে দেখতো? শনিবার। শনিবার। ঠিক আছে, ওকে, পরীক্ষার আল্লাহ মধ্যে হাফেজ। সব হ্যাঁ, পরীক্ষার মধ্যে কি? পরীক্ষা চলতেছে না, ইয়ার ফাইনাল। ও আচ্ছা আচ্ছা, আরে ব্যাপার না, পরীক্ষা তো দিবি, আর সমস্যা নাই, ক্লাস করতে না পারলেও দুই একটা আমাদের রেকর্ড তো থাকবে আর কি। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতে গেছিলাম মনে হয় ছেলেরা। বললাম ভাই, রাদারফোর্ডিয়াম তো ছিল, ওটা কি কেমিস্টের নামে না? Rutherford was a physicist. He was the father of nuclear physics. রাদারফোর্ডের পরমাণু নিয়ে যে গবেষণাটা ছিল, সেই পরমাণুর ধ্যান ধারণা জ্ঞান আমাদের রসায়নে কাজে লাগে বলে আমরা রাদারফোর্ডের মডেল পড়ি, আদারওয়াইজ পড়তাম না। তো ধর আইনস্টাইনের থিওরি তো আছে আমাদের কেমিস্ট্রি বইতে, তার মানে কি এই যে আইনস্টাইন কেমিস্ট হয়ে গেছে? কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, তোরা জানিস কিনা, নিউটন, অ্যাজ ইউ নো অ্যাবাউট হিম, হি ইজ এ ফিজিসিস্ট। তোমরা কি জানো তার জীবনের অধিকাংশ কাজ ছিল রসায়ন নিয়ে? তা তো জানো না। ম্যাথমেটিক্স নিয়ে করছে, বাট রসায়ন নিয়ে এটা জানতাম না। এগুলা বলে না, এগুলা বলে না, তরলীকরণ সূত্র। কারণ আরে তরলীকরণ সূত্র লাগবে না তোর। কেমিস্ট্রির যে কাজগুলো সে করছে, এগুলা সে নিজেই পড়ায় ফেলছিল, মানে, এবং তার কাজগুলো ছিল হচ্ছে রসায়নের জন্মের সময়কার সেই কাজগুলো, মানে বুঝছো, আলকেমিস্ট আমরা যেটাকে বলি আর কি। বোঝো নাই তোমরা? অমরত্ব পাবার ঔষধ নিয়ে এসে অনেক কাজ করছিল, এবং এইগুলো মানুষকে আমরা জানাইতে চাই না, এবং সে নিজেও চায় নাই, এই কারণে আমরা ওইগুলো নিয়ে দেখি না আর কি। তার মাইকে প্রচন্ড শব্দ, শুনি না কথা। ওকে, যাই হোক, ঠিক আছে, তোমরা রাদারফোর্ডের নাতি, আইনস্টাইনের নাতি, টাটা, আজকে আল্লাহ হাফেজ। হ্যাঁ।
আসসালামু আলাইকুম। যাবো বলে না কিছু। ওকে ওকে, তোদের সবার কি আজকে নেটওয়ার্কের সমস্যা? প্রত্যেকের মাইকে ঘর 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 ঘর, দেখ প্রত্যেকের, এভরিওয়ান। বাইরে বৃষ্টি হচ্ছে। ও তাই নাকি? তাহলে আমিও যাই, আমিও বৃষ্টিতে ভিজি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।